হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের আরও একটা ক্লাসে। আজকে হচ্ছে আমাদের 6th ক্লাস এই চ্যাপ্টারের উপর। অলরেডি আমরা বিন্যাস যে সেগমেন্টটা সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি। সমাবেশ জাস্ট শুরু করছি গত ক্লাসের একদম শেষের দিকে। সমাবেশের মেইন কনসেপ্টটা হালকা করে একটু দেখছিলাম। আজকে ওখান থেকে কন্টিনিউ হবে এবং আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করব এবং ম্যাথ প্রবলেমগুলোর সাথে সাথেই তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হতে থাকবে। ওকে, সো চলো শুরু করে দিই আজকে আমাদের 6th ক্লাস। 5টা ক্লাসে অলরেডি আমরা আমাদের বিন্যাস তো শেষ করছি। সমাবেশের ছোট্ট একটা অংশ আমাদের দেখা হয়ে গেছে, আরও খুব সম্ভবত 2টা ক্লাস হয়তো লাগবে। দেন আপাতত আমি আর ক্লাস নিব না বা রেকর্ড করব না। পরবর্তীতে যদি তোমাদের দরকার হয় ডেডিকেটেড এমসিকিউ বা সিকিউ সলভ আমি রাখতে পারি, বা অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভিং ক্লাসও রাখতে পারি, যেহেতু আমি চাচ্ছি একদম অল ইন ওয়ান একটা প্লেলিস্ট বানাতে। প্রথম 8টা ক্লাসে ধরো একদম আমাদের A to Z বেসিক্স সব ম্যাথ প্র্যাকটিস সহ হয়ে যাচ্ছে। লাস্টে ওগুলো জাস্ট কিছু সিকিউ এমসিকিউ বা অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভিং একটা ক্লাস থাকলো বা 2টা ক্লাস থাকলো, বাট সেটা পরে করব তোমাদের রেসপন্স দেখে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। দেখো, গত ক্লাসে আমরা এখানে শেষ করছিলাম যে সমাবেশ বলতে কি বোঝায়। তোমার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে তুমি প্রতিবার একটি করে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে যে বাছাই করতেছো বা সমাবেশ তৈরি করতেছো সেই সংখ্যা। সো সমাবেশকে আমরা বের করি হচ্ছে এনসিআর এই ফর্মুলার সাহায্যে, যেটাকে সি অফ এন আর দিয়েও প্রকাশ করা যায়। এবং যাদের মনে নাই, দেখো মনে করাই দিই, আমরা বিন্যাস পড়ছিলাম। দেখো, বিন্যাস মানে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে তুমি যদি আর সংখ্যক জিনিস নিয়ে সাজাতে চাও বা বিন্যাস করতে চাও, তোমাকে আগে বাছাই করতে হবে। বাছাই মানেই হচ্ছে সমাবেশ। সো বাছাইটা হয় হচ্ছে এনসিআর এর মাধ্যমে। দেন তুমি কয়টা বস্তু নিছো বলো, আর সংখ্যক না, তাদেরকে আবার সাজাতে হবে বা বিন্যাসিত করতে হবে পজিশন চেঞ্জ করে করে। সেটা করা যায় কিন্তু আর ফ্যাক্টোরিয়াল উপায়। সো আলটিমেটলি আমাদের এইটার সাথে গুণ করতে হয় আর ফ্যাক্টোরিয়াল, যেহেতু এরা আংশিক কাজ, এবং আমরা পরিপূর্ণ বিন্যাসটা পাই। তাহলে এন সিআর সমান আমি দেখো চাইলে কি লিখতে পারি। আমি যদি লিখি এন সিআর, তাহলে দেখো দাঁড়াচ্ছে যে আমাদের যে বিন্যাস এনপিআর, সেটাকে জাস্ট আর দিয়ে ভাগ করে দিব, আর এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব, সরি। এই ফর্মুলাটা আজকের পুরো ক্লাস জুড়ে আমাদের লাগবে। ইভেন শুধু এতটুকু না, আমি একটু এক্সটেন্ড করবো, দাঁড়াও। বলো তো এনপিআর মানে কি ছিল? এনপিআর মানে ছিল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। মনে করে দেখো, যেহেতু আরও একটা এক্সট্রা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে, সো এন সিআর এর মিনিং দাঁড়াচ্ছে আসলে এইটা। আজকে আমরা শুরুতে এই যে ফর্মুলা, এটার কিছু সরলীকরণের বা প্রমাণের বা মান নির্ণয়ের ম্যাথ আছে, সেগুলো একটু দেখে ফেলবো। এগুলো সৃজনশীলের কতে অথবা অ্যাডমিশনে অথবা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, চলো দেখি এরকম কয়েকটা কোয়েশ্চেন। সবার আগে কি বলা হয়েছে দেখো, আমাদের NC2 সমান হচ্ছে 2/5, একটা রেশিও দেওয়া আছে NC4। এখান থেকে n এর ভ্যালু আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, আমি তাহলে একটু লিখে নিচ্ছি, ঠিক আছে, উঠায় নিচ্ছি আর কি, যেটা দেওয়া। NC2 সমান হচ্ছে 2/5, এটার সাথে মাল্টিপ্লাই আকারে আছে হচ্ছে NC4। অলরাইট, আমাকে বলো NC2 কে আমি ফর্মুলায় ভাঙলে কি হবে? উপরে n এর ফ্যাক্টোরিয়াল দিয়ে শুরু হবে, উপরে হচ্ছে n এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n-2 এর ফ্যাক্টোরিয়াল। দেন ভুললে হবে না, একটা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে, এখানে rটা হচ্ছে 2। ফর্মুলা শিখতেছি আমরা আপাতত, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগও হয়ে যাবে। ইকুয়ালস টু, ওই পক্ষে তো 2/5 ছিলই, তুমি আবার NC4 কে ভাঙাতে পারো কিভাবে বলো? উপরে হচ্ছে n এর ফ্যাক্টোরিয়াল এবং নিচে হবে n-4 এর ফ্যাক্টোরিয়াল এবং একটা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। জাস্ট এতটুকুই। এবার দেখো, তুমি দুই পাশ থেকে ইজিলি দুইটা n ফ্যাক্টোরিয়ালকে ক্যান্সেল আউট করতে পারো। এবার যদি তুমি একটু সরল করো, তাহলে দেখো এরকম করা যায়। আমি আর গুণন করে দিব, বুঝছো, সব ফ্র্যাকশনের নিচে আছে তো আমি উপরে নিয়ে যেতে চাই, সো আমি একটু আর গুণন করে দিব। দেখো, এই পুরো জিনিসটা 2 এর সাথে গুণ হবে, সো 2 ফ্যাক্টোরিয়াল মানে এমনিতেও 2, 2 গুণ হয়ে যাবে 4 ইন্টু n-2 এর ফ্যাক্টোরিয়াল। এটা থাকে এক পক্ষে। আর অন্য পক্ষে দেখো, এই যে 5 আর 4 ফ্যাক্টোরিয়াল গুণ হবে, সো বেসিক্যালি এটা কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালই হয়ে যাচ্ছে। আমি একবারে তাই লিখতেছি, বুঝছো, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওর সাথে গুণাকারে আছে হচ্ছে n-4 এর ফ্যাক্টোরিয়াল। এই আর গুণন করে দিছে, এই যেরকম ক্রস গুণন আর কি। অলরাইট, দেখো এরপরে চাইলে কি লেখা যায়। মনে আছে আমরা পারমিউটেশনের অঙ্ক করার সময় বা পারমিউটেশনের এই ফর্মুলার ম্যাথগুলো করার সময় বলছিলাম যে বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালে ভাঙতে হয় এই টাইপের সরলীকরণে। তাহলে এখানে বড় কিন্তু n-2, n-4 না, ওটা তো বেশি বিয়োগ, ওটা ছোট। সো n-2 কে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো দেখো, 4 তো আছেই, আমি রাখবো n-2, আরও এক কমাও n-3, আরও এক কমাও n-4। যদি থেমে যাও সেখানেই ফ্যাক্টোরিয়াল দিয়ে থামতে হবে। এটা লিখলে আমার সুবিধা কি,
ওই পক্ষে যে 5 ফ্যাক্টোরিয়াল আছে তার সাথেও আছে একটা n-4 এর ফ্যাক্টোরিয়াল। তুমি চাইলে এই দুইটাকে খুবই ইজিলি ক্যান্সেল আউট করে দিতে পারো। কই গেল? এই যে আমি একটু বেশি ওই সাইডে চলে যাই, বুঝছো? এই লাইনটাকে, এই একটা লাইনকে সিলেক্ট করা পসিবল? হ্যাঁ, পসিবল হয়েছে। একটু এদিকে নিয়ে আসি, তাহলে আমি বাকি ক্যালকুলেশন এই পাশে যেয়ে করতেছি। তাহলে দেখো আমাদের এই ফ্যাক্টোরিয়াল দুটা কেটে যাওয়ার পর ফাইনালি কি থাকতেছে? ফাইনালি থাকতেছে n-2 n-3, n-2 ইন্টু হচ্ছে n-3, আর ওই দিকে দেখো শুধু 5 ফ্যাক্টোরিয়াল। 4 দিয়ে এখানে 4টাকে কেটে দিচ্ছি, এখানে যে 4টা আছে, তাহলে সাথে আরও ছিল হচ্ছে 3 2 1, 3 দুগুণে 6, 5 6 30, বুঝতেছো কিনা? এখানে 30 ছিল, বুঝছো? সো ইকুয়ালস টু ওই পক্ষে 30। এই এবার জাস্ট একটু ক্যালকুলেট করো, n স্কোয়ার একটা দ্বিঘাত সমীকরণ আসবে -3n -2n মানে -5n, আর 3 দুগুণে +6 এত সমান 30, সব যদি এক পক্ষে নিয়ে আসো n স্কোয়ার -5n -24 ইকুয়ালস টু 0 হবে, মানে 6 থেকে 30 চলে গেছে। এবার জাস্ট মিডল ফ্যাক্টর একটু করে ফেলো, বুড়ো হয়ে গেছি বুঝছো, এই মিডল ফ্যাক্টর করার আর বয়স নেই। 3 8 24 না, তাহলে 3 আর 8 রাখি, এই তাহলে কি হবে? তুমি সিম্পলি কমন নিতে পারো। আমি যদি প্রথমটা থেকে n কমন নিই তাহলে হবে n-8, এখান থেকে +3 কমন নিয়ে নিলেও n-8ই চলে আসবে। সো আলটিমেটলি দেখো আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, n সমান হচ্ছে +8 আর -3, বাট এই মাত্রা এত ধরে ধরে করানোর উদ্দেশ্য আমার একটাই ছিল যে তুমি ফ্যাক্টোরিয়াল যখন করতেছো, ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ, তখন কিন্তু এই যে নেগেটিভ ভ্যালু এটা আসলে গ্রহণযোগ্য হবে না। রেড কালি দিয়ে দিই, এই যে -3 এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমাদের অ্যাকুরেট আনসার শুধুমাত্র +8 হবে। তো দেখছো আগের মতোই আমরা এনপিআর এর যে ম্যাথ করছি তাই, জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জ, ওই আগের মতোই দেখো বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে হয়েছে, একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এন এর ভ্যালু সলভ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কিন্তু সহজ, বাট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অলরাইট, চলো পরেরটায় যাচ্ছি। দেখো কি বলা হয়েছে এইটাতে, এখানে তোমাকে এনপিআর আর এনসিআর দুইটার ভ্যালু দিয়ে দিছে আলাদা আলাদা করে, এবং আমাদেরকে এন ও আর এর ভ্যালু বের করতে হবে। দেখো দুইটা কেন দিছে, তোমার আননোন দুইটা, তো দুইটা ইকুয়েশন লাগবে, দ্যাটস ওয়াই দুইটার ভ্যালু দেওয়া। তাহলে জাস্ট ফর্মুলা লেখো আর কিচ্ছু না। বলো এনপিআর এর মিনিং কি? এনপিআর ইকুয়ালস টু 240। সো এনপিআর এর মিনিং হচ্ছে উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n-r এর ফ্যাক্টোরিয়াল, জাস্ট এতটুকুই। এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 240। ধরো এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন হিসেবে রাখলাম। অলরাইট, এনসিআর কে নিয়ে লেখো, কি লেখা? এনসিআর সমান দেওয়া আছে 120। এইটার মিনিং কি? এটার মিনিংও n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r এর ফ্যাক্টোরিয়াল, বাট একটা r ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ আছে। এইটা সমানও 120। তাহলে এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। দেখো খুব ইজিলি একটাকে দিয়ে আরেকটা ভাগ করলেই কিন্তু কাজ হয়ে গেছে, আমাদের বুঝে ফেলার কথা। তাহলে আমি জাস্ট কি করতেছি দেখো, 1 নংকে 2 দ্বারা ভাগ করে দিতেছি। তাহলে কি হবে তাকায় দেখো, বাম পক্ষ ভাগ, n ফ্যাক্টোরিয়াল কাটা, n-r এর ফ্যাক্টোরিয়ালও কাটা। এটাকে 1/r দিয়ে ভাগ দিলে চলে আসবে r এর ফ্যাক্টোরিয়াল, আর এই পক্ষে আছে 240/120, দ্যাট ইজ 2। বলো তো কত এর ফ্যাক্টোরিয়ালের মান? 2। অবভিয়াসলি r ফ্যাক্টোরিয়াল সমান 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে একটু দেখাইতে পারো। সুতরাং r এর ভ্যালু 2। সো যেই তুমি r এর ভ্যালু পেয়ে গেছো, যে কোনো একটা জায়গায় r এর ভ্যালু বসায় দিলেই কিন্তু কাজ শেষ। তোমার যে দুইটা সমীকরণ, যে কোনো একটা r এর ভ্যালু বসায় দাও, তাইলেই হয়ে যাবে। কোথায় বসাইতে চাও? যে কোনো একটা বসায় দাও, তোমার ইচ্ছা। চলো কোনটায় বসানো যায়, আমরা চলো 1 নংয়ে বসাইলাম। 1 নংয়ে r ইকুয়ালস টু 2 এটা বসাচ্ছি। যদি বসায় দিই দেখো কি থাকে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r মানে হচ্ছে n-2 এর ফ্যাক্টোরিয়াল, n-2 এর ফ্যাক্টোরিয়াল, এইটা ইকুয়ালস টু 240। এখন তোমরা ভাবতে পারো ভাইয়া কি সলভ হইলো, আর এর মান বসায় n তো সলভ করতে পারবো না। কে বলছে পারবো না? ওই যে আগের কনসেপ্ট, একটা বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালে ভাঙাও, আবার কিন্তু সেটা লাগবে। তো তুমি চাইলে n ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারো n ইন্টু n-1 ইন্টু n-2, যদি থেমে যাও ফ্যাক্টোরিয়াল দিয়ে থামতে হবে, ডিভাইডেড বাই নিচে আছে n-2 এর ফ্যাক্টোরিয়াল, ইকুয়ালস টু ওই পক্ষে থাকতেছে 240। আবার দেখো সুন্দর সুন্দর ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে n স্কোয়ার মাইনাস n সমান হচ্ছে 240। আমি আর এটা হাতে করব না, আমি একটু একবারে উত্তরটা বলে দিই। এত -240 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমি একটু করি ক্যালকুলেটর দিয়ে, আমাদের দ্বিঘাত সমীকরণ 1 -1 আর -240, তাহলে n এর ভ্যালু দুইটা আসতেছে, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে -15, বুঝছো? তোমরা উত্তরটা মিলাই নিও। অবভিয়াসলি বোঝারই কথা যে -15টা গ্রহণযোগ্য হবে না, 16 ইজ দ্য রাইট আনসার। একটু নিজেরা চেক দিয়ে নিও, বুঝছো? কনসেপ্ট আশা করি বুঝতে পারছো যে আগে একটা সলভ হয়ে গেল ডিভিশনের পরে, দেন নিয়ে বসাই দিয়ে ফ্যাক্টোরিয়ালটাকে ছোট করো, ভাঙো বড়টাকে, এরপরে জাস্ট ক্যালকুলেশন নিজেরা একটু দেখে নিও।
ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। কি বলা হলো দেখো, তিনটা জিনিসের রেশিও দেওয়া আছে, তিনটা জিনিসের দুইটা দুটো নিয়ে কাজ করবো। দেখো এনসিআর টু মানে কি, ডিভাইডেড বাই এনসিআর প্লাস ওয়ান। ধর এখানে সিটা দেখো ছোট হয়ে গেছে, এটাই ইকুয়ালস টু কিন্তু দেখো 1/2। এই যে 1:2 তো 1/2 লিখলাম। তাহলে দেখো ফর্মুলা কি, উপরে ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল আবার একটা আর ফ্যাক্টোরিয়াল, এটা তো গেল। নিচেরটার ফর্মুলা কি, একটা আর প্লাস ওয়ান আছে কিন্তু বুঝছো। সো উপরে এন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে, নিচে হবে এন মাইনাস আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার আর প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল। বুঝছো, ফর্মুলা আই গেস বুঝাইতে হবে না কোনটার জায়গায় কোনটা কেন বসাইছি, কারণ তোমরা তো এখন ওই বাচ্চা নাই, মনে করো 9-10-এ প্রথম যখন, বা 9-10ও না অ্যাকচুয়ালি 6-7-এ যখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ানো হয়, বাচ্চারা আসলে বুঝতে পারে না যে ভাইয়া এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছি, এর জায়গায় অন্য কিছু আছে, ধরো এক্স স্কোয়ার, সেটাকেও এ ধরা যায়, এই জিনিসগুলো ওরা বুঝতে পারে না। তোমরা তো বুঝছো যে আর এর জায়গায় এখন আর প্লাস ওয়ান আছে, এই এত ইকুয়ালস টু 1/2। এখন জাস্ট কাটাকাটি করতে হবে, বিশ্বাস করার কিচ্ছু না। সো প্রথমেই একটা কাটাকাটি করা যায়, যেটা হচ্ছে এই যে এন ফ্যাক্টোরিয়াল কাটা, আর কিছু আপাতত যাচ্ছে না, একটু পরেই যাবে। তুমি জাস্ট ফ্র্যাকশনটাকে উল্টায় দাও, বলো উল্টাইলে কি হবে, এই জিনিসটা উপরে চলে যাবে। সো হবে এন মাইনাস আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আর প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে হচ্ছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। সো আই গেস তোমাদের অলরেডি বুঝে ফেলার কথা, ভাই আবার সেই ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো আর কাজ শেষ। কি ভাঙানো দেখো, এইটার থেকে কিন্তু এটা এক কম, এটার থেকে এটা এক বেশি। সো বড়গুলাকে ভাঙাও, বড় কিন্তু আর প্লাস ওয়ান, সো আর প্লাস ওয়ানকে ভাঙাইতে হবে, বড় কিন্তু এন মাইনাস আরকে ভাঙাইতে হবে। সো এটা থাকবে এন মাইনাস আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল থাকলো, বাট আর ফ্যাক্টোরিয়াল আর প্লাস ওয়ানকে ভাঙাইতে হবে, ভাঙাইলে কি হবে, আর প্লাস ওয়ান তো থাকলো, পরেরটায় গিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে থেমে যাও, এই। আর নিচে এসে কি হবে, এটার থেকে এক কমো, মানে এন মাইনাস আর থাকলো ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, আর আর ফ্যাক্টোরিয়াল তো ছিলই, এটা ইকুয়ালস টু 1/2। দেখো খুব সুন্দর মতো তোমার এইটা কাটা, এইটা কাটা। ও আচ্ছা সরি ভুল জিনিস কেটে ফেলছি, তাই না? কোনটা কাটছে, এই যে এটা কাটা, এই জিনিসগুলো থেকে যাচ্ছে, ভুল জিনিস কেটে ফেলছিলাম কিন্তু। এটা সো আলটিমেটলি থাকতেছে আমাদের আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর, এটা ইকুয়ালস টু হাফ। জাস্ট আর গুণন করে ক্যালকুলেট করো, কি হবে, টোয়াইস আর প্লাস টু ইকুয়ালস টু এন মাইনাস আর। সো আমি যদি সব এক পক্ষে আনি, দেখো দাঁড়ায় থ্রাইস আর, দেন এদিকে আসবে মাইনাস এন প্লাস টু ইকুয়ালস টু 0। দেখো একটা ইকুয়েশন চলে আসছে, কিন্তু ক্যালকুলেশন নিজেরা করিনি, একটা ইকুয়েশন পেয়ে গেছে। তোমার আননোন কয়টা, দুইটা না, আর আর এন, তাহলে আরেকটা ইকুয়েশন লাগবে। সেম ক্যালকুলেশন তুমি জাস্ট করবা এই দুইটার রেশিও নিয়ে, মানে প্রথমে করছি কি এই দুইটা নিয়ে, তুমি এখন করবা বাকি দুইটা নিয়ে, মানে একই কাজ তুমি জাস্ট করবা বাকি দুইটা নিয়ে, ওইটা আমি করাই দিব না, বুঝছো, কারণ এগুলো হচ্ছে জাস্ট নিজের ক্যালকুলেটিভ কিছু ম্যাথ। এত ডিভাইডেড বাই এন সি আর প্লাস টু, এখানে জাস্ট হবে দেখো 2/3। তাকে দেখো হুবহু একই জিনিস, এদের মধ্যেও দেখো ওর থেকেও এক বেশি আর এর ভ্যালু, এখানেও দেখো এই আর এর থেকে নিচে আর প্লাস ওয়ান এক বেশি। সো এই ফ্যাক্টোরিয়ালগুলো ভেঙে জাস্ট কাটাকাটি করবা, এটার মতো আরেকটা ইকুয়েশন আসবে, দেন বুঝতেছই তো, দেখো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, একঘাতে ইকুয়েশন, জাস্ট সলভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট করাটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এর পরের স্টেপটুকু হোমওয়ার্ক করে ফেলবো, গুরুত্বপূর্ণ কিন্তু, ইভেন পরের ম্যাথটাও হোমওয়ার্ক। দেখো পরের ম্যাথটাও হোমওয়ার্ক, কি বলা, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে যথাক্রমে এত এবং এত সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমাবেশ গঠন করা যায় তাদের অনুপাত দেওয়া। বলো এন সংখ্যক বস্তু থেকে তুমি আর প্লাস ওয়ানটা বস্তু নিয়ে সমাবেশ বানানো মানে কি বলো তো, কয়টা সমাবেশ পাবা, এন সি আর প্লাস ওয়ান, রাইট? যদি আর প্লাস টুটা নিতে তাহলে কি হবে, এন সি আর প্লাস টু, যদি আর প্লাস থ্রিটা নাও তাহলে কি হবে, এন সি আর প্লাস থ্রি। সো বেসিক্যালি তোমাকে এই তিনটারই রেশিও দিয়ে দিছে, এত ইস টু এত, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু 15:24:28। বলো এটা আগের ম্যাথের ব্যতিক্রম কোনো কিছু, হুবহু জাস্ট আগের ম্যাথটাই, এই কারণে এটাও একদম আমি আগে থেকে ডিসাইড করে আসছি যেটা হোমওয়ার্ক দিয়ে দিব, বুঝছো, জাস্ট আগের মতো করেই সেম টু সেম ক্যালকুলেশন করতে হবে। আগে 1 2 3 ছিল, এখন রেশিওগুলো একটু বড় করে দিছে, এই যা পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নেই। ঠিক আছে, চলো আমরা তাহলে সামনের দিকে মুভ অন করবো আস্তে আস্তে। দেখো এটাও আরেকটা রেশিওর ম্যাথ, এইটা একটু করাই দিতে চাচ্ছি, বুঝছো, আগেরগুলো থেকে একটু ভিন্ন ধর্মী, এখানে ভ্যালু দেওয়া আছে। দেখো আমি উঠায় নিচ্ছি, আমাদের বলা n+3 C2
ডিভাইডেড বাই n প্লাস 8 C3 এত ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 56। আচ্ছা ইকুয়াল দেখা যায় না, মাইনাস মনে হয় তাই না? আমার এই ইকুয়ালগুলো বেশি কাছাকাছি হয়ে যায়। আচ্ছা তাহলে দেখো ফর্মুলায় ভাঙো, জাস্ট উপরেরটার ফর্মুলা কি, n প্লাস 3 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর, n প্লাস 3 থেকে 2 চলে গেলে কত বলো, n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার 2 ফ্যাক্টোরিয়াল, ওই যে আর, বুঝছো, ডিভাইডেড বাই নিচে কি আছে বলো, n প্লাস 8 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 8 থেকে 3 চলে যাবে n মাইনাস আর, তাহলে 3 চলে গেলে থাকবে n প্লাস 5 এর ফ্যাক্টোরিয়াল, এই ইন্টু আবার আছে 3 এর ফ্যাক্টোরিয়াল, এত ইকুয়ালস টু 3/56। কিচ্ছু না, জাস্ট ম্যাথটা বড়, ম্যাথটা খালি দেখতে বড়, জাস্ট ইয়ে করে দাও, উল্টায় দাও এই পক্ষে এনে, কী হবে, এগুলো তো ওদের মতো থাকবেই, n প্লাস 3 এর ফ্যাক্টোরিয়াল উপরে, এইখানের এই জিনিসটা উপরে চলে যাবে, অর্থাৎ ইন্টু n প্লাস 5 এত এর ফ্যাক্টোরিয়াল, তারপরে এগুলো নিচে থাকবে n প্লাস 1 এত এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে n প্লাস 8 এত এর ফ্যাক্টোরিয়াল। আমি সংখ্যাগুলো নিয়ে সংখ্যাগুলো ওই পাশে পাঠিয়ে দিব। দেখো এই 2 নিচে আসে, ওই পাশে গেলে উপরে উঠবে, আর এই 3 উপরে আসে, ওই পাশে গেলে নিচে নামবে। তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 56 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখানে ওই সংখ্যার ক্যালকুলেশন করে দাও। এবার বলতো কাকে কাকে ভাঙবা, দেখো n প্লাস 1 আর n প্লাস 3 কাছাকাছি, n প্লাস 5 আর n প্লাস 8 কাছাকাছি, ওইভাবে ভেঙে ফেলো। তাহলে আমি চাইলেই n প্লাস 3কে লিখতে পারি n প্লাস 3 n প্লাস 2 ইন্টু n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এখানে থেমে গেছি, আর n প্লাস 5কে ভাঙবো না কারণ ও নিজেই ছোট, ও থাকলো। নিচে দেখো n প্লাস 1কে ভাঙবো না, ও নিচে ছোট, তাই একাই থাকবে। বাট n প্লাস 8কে লেখা যায় n প্লাস 8, n প্লাস 7, n প্লাস 6, কেন, এর পরবর্তীতে যে n প্লাস 8 আছে, কি করলাম, 5 আছে, সেখানে গিয়ে থেমে যাব, n প্লাস 5 এর ফ্যাক্টোরিয়াল। এত ইকুয়ালস টু, বলো এখানে কি হবে, 3 3 কাটা চলে যাবে, আবার 2 ফ্যাক্টোরিয়াল কাটা চলে যাবে, তাহলে জাস্ট থাকবে 1/56, বুঝছো, মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2, 3 দিয়ে ওই 3 কাটা, 2 দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল মানে ও 2 2 2 কাটা। ওকে, দেখো ফাইনালি কি দাঁড়াচ্ছে, ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি কি কি, n প্লাস 1 n প্লাস 1 গেল, n প্লাস 5 n প্লাস 5 গেল। এবার দেখো তোমার 56 দিয়ে এই উপরে গুণ হবে, আর 1 দিয়ে এই নিচে গুণ হবে, নিচে দেখো n প্লাস 8 n প্লাস 7 n প্লাস 6, একটা ত্রিঘাত সমীকরণ আসবে, বুঝো নাই, উপরে হচ্ছে n প্লাস 3 n প্লাস 2 এত ইন্টু 56, আর ওই পাশে হবে n প্লাস 8 n প্লাস 7 n প্লাস 6। জাস্ট এবার একটা ত্রিঘাত সমীকরণ চলে আসবে, এতক্ষণ দ্বিঘাত করছো, এখন জাস্ট ত্রিঘাত, আর কিচ্ছু না ভাই। এরপরে বাকি ক্যালকুলেশন নিজেরা করে n এর ভ্যালুটা সলভ করে ফেলবে, মানে এটা কিন্তু আর বিন্যাস সমাবেশের অংশ না, এটা জাস্ট নর্মাল ইকুয়েশন সলভিং। এখন আমার বসে বসে এই গুণ করতে বহুত প্যারা লাগতেছে, বুঝছো, আননেসেসারি ক্লাসে দেখানো, ঠিক আছে, এগুলো তোমরা নর্মাল বইতেও পেয়ে যাবে, বইয়ের সাথে উত্তর মিলাই নিতে পারবে। তো দেখো অ্যাপ্রোচ আবার ঘুরে ফিরে একই, যাই বলা থাকুক ওই ফ্যাক্টোরিয়ালগুলোকে ছোট করতে হয়, বড়টাকে ছোট আকারে প্রকাশ করে কাটাকাটি করে ফ্যাক্টোরিয়াল বাদ দিতে হবে, যাতে অন্য রাশিগুলো নিয়ে গুণ করে সরল করে আমরা উত্তর বের করতে পারি। বুঝতে পারলাম, ঠিক আছে, চলো সামনেরটায় যাচ্ছি। ওকে, এবার আমাদের নতুন একটা কনসেপ্ট, এবং এটা আমার খুবই পছন্দের একটা কনসেপ্ট, বুঝছো, 19 একটা চ্যাপ্টার আছে না, দ্বিপদী বিস্তৃতি, আমি ওই চ্যাপ্টারে এটা অবজার্ভ করছিলাম, তখন হয়তো বুঝতাম না যে জিনিসটা কেন হয়, বাট বিন্যাস সমাবেশ পড়তে এসে এখানে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করছি জিনিসটা কেন হয়। এটাই হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ হচ্ছে, একটু আমাকে টাইম দাও, এসির টেম্পারেচারটা একটু ফিক্স করে নিলাম। ওকে, সম্পূরক সমাবেশ বলতে বোঝায়, ধরো আমি তোমাকে একটা কম্বিনেশনের ভ্যালু বের করতে দিলাম, তুমি আমাকে 10C3 বের করে দাও, আর একজন তো 10C3 বের করতেছে, আরেকজন পাশাপাশি 10C7টা করো, 10C7টা করো, একটু বের করো, দেখো তো কত আসে। দেখো আমি হাতে হাতে করতেছি, কি হবে, 10C3 মানে উপরে হবে 10 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 10 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল, আবার হবে 3 এর ফ্যাক্টোরিয়াল। এই তাহলে দেখো কি লেখা যাবে, উপরে 10 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 7 এর ফ্যাক্টোরিয়াল, ইন্টু হচ্ছে 3 এর ফ্যাক্টোরিয়াল। দেখো 10কে যদি ভাঙো 10 9 8 7 এর ফ্যাক্টোরিয়াল, সেটা 7 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, তাহলে উপরে জাস্ট থাকতেছে 10 9 8 আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এটাই দেখো একবারে আসা আমি শিখাইছিলাম, কারণ 10C3 মানে কি 10P3 এখানে আছে, তাকে জাস্ট 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, বা আর এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরই তো 3, সো
10p3 কি হইতো 10 থেকে শুরু করে কমাবো কয়টা 3টায় যাবো ওই যে c3 তাই দেখো কমাইতে কমাইতে 3টা গেলাম আর এক্সট্রা খালি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ তাই এটা যদি ক্যালকুলেশনটা আমি করি তাহলে থাকবে হচ্ছে তোমার এখানে 3 দিয়ে 9 কে কাটলে উপরে 3 2 দিয়ে কাটলে 4 3 4 এ 12 120 দেখবা আসতেছে একই রকম ভাবে তুমি 10c7 একটু করো এটা আমি করব না প্যারা লাগতেছে ক্যালকুলেটর দিয়ে মেরে দিই এই যে ফর্মুলা তো এরকমই 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 - 7 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল মানে তুমি দেখো করা লাগবে না তুমি তাকায় বোঝার কথা 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ফর্মুলা দেখো হুবহু আগেরটার সমান চলে আসছে দেখো সেম ছিল না বাট বিয়োগ টিয়োগ করার পরে সেম চলে আসছে মানে বেসিক্যালি এইটাও 120 তাহলে কি বুঝলা আমার 10c3 সমান হচ্ছে 10c7 এটা কখন হচ্ছে কানেকশন হচ্ছে এই জায়গাটায় এই 3 আর 7 এদেরকে যোগ করে দেখো 10 পাওয়া যায় 3 আর 7 এদেরকে যোগ করে 10 পাওয়া যায় মানে যদি কখনো দেখো তুমি যদি কখনো এরকম অবস্থা দেখো যে আমার ধর দুইটা কম্বিনেশন আছে একটা হচ্ছে NCX আরেকটা হচ্ছে NCY দুইটা পরস্পর সমান কখন সমান হইতে পারে আরে ভাই ধরো আমি 10c3 আর 10c3 বের করতেছি মানে XY পরস্পর সমান তখন তো সমান হবেই সো এখান থেকে এটা হইতে পারে কখন যখন X আর Y সমান অথবা আরেকটা কিছু সমান হইতে পারে কখন যখন এই দুইটাকে যোগ করে ওই 10 পাওয়া যাচ্ছে মানে X আর Y যোগ করে n পাওয়া যায় X আর Y কে যোগ করে n পাওয়া যায় এখান থেকে দেখো দুইটা কনক্লুশন যে তোমার দুইটা কম্বিনেশনের ভ্যালু দুই ক্ষেত্রে সমান হতে পারে একটা তো হুবহু দুইটা একই জিনিস X আর Y সেম জিনিস তাহলে তো সমান হবেই আরেকটা হচ্ছে যদি ওই দুইটা যোগ করে n চলে আসে ঠিক যেটা এই ক্ষেত্রে হলো তুমি অন্য আরো করে দেখো তুমি করো না ধরো 12c3 করো 12c9 করো আরে 10 লিখলাম কেন করো ক্যালকুলেটর হাতে নাও 12c9 করো দেখবা সেম চলে আসবে কেন এই যে 3 আর 9 যোগ করে 12 আসে দেখে এবং এই কনসেপ্টটাকে বলা হয় সম্পূরক সমাবেশ এই যে দুটো সংখ্যা 3 আর 9 এরা একে অন্যের সম্পূরক বা এই দুটো সমাবেশ একে অন্যের সম্পূরক এই যে এই দুটাকে বলা হয় পরস্পরের সম্পূরক এরা হচ্ছে পরস্পরের সম্পূরক কেন ওই যে মনে আছে তোমরা সম্পূরক কোণ পড়ছিলা একটা কোণ যদি 120 হয় ওর সম্পূরক কোণ হয়ে যায় 60 কেন দুটো যোগ করে 180 চলে আসবে রাইট ঠিক তেমনই ভাবে এরা একে অন্যের সম্পূরক ওই যে ওই দুটো যোগ করে n আসে তাই দুইটা সমাবেশের ভ্যালুর সেম আসে এখন এটা কেন আসে এটা তো ম্যাথমেটিক্যালি তুমি দেখলা সেম আসে কারণটা কি কারণটা বুঝতে ইচ্ছা হয় না তোমাদের আমি দেখো কারণটা একটু বলি ফর এক্সাম্পল আমার কাছে 4টা বল আছে এটা হলো A এটা হলো B এটা হলো C এটা হলো D আমি ধরো তোমাকে বললাম এই 4টা থেকে তুমি 3টাকে কতভাবে বাছাই করতে পারো এই 4টা থেকে যে কোনো 3টাকে কয়ভাবে বাছাই করতে পারো তুমি বলতে পারো আচ্ছা 4টা থেকে বাছাই করব 3টা এই ভ্যালুটা করে দেখো দেখবা আসবে 4 আসবে কত বলো 4টা উপায় তুমি কিভাবে বাছাই করতে পারো দেখো আমি উপায়গুলো বলে দিই একটা উপায় হবে এরকম যে A B C ওকে আরেকটা উপায় হবে এরকম যে A C D ওকে আরেকটা উপায় হইতে পারে এরকম যে A B D আর ফাইনালি আরেকটা উপায় হচ্ছে B C D এই 4টা উপায় তুমি একটু ভেবে দেখো তো প্রত্যেকবার একজনকে বাদ দিছো না যাকে বাদ দিছো তাকে কয়বার বাদ দিছো তাকে নিয়েও কয়বার বিন্যাস করা যাবে সমাবেশ তৈরি করা যাবে দেখো তুমি বাদ দিছো D এই এখানে বাদ দিছো কাকে বলো ই লিখতেছি কেন এখানে বাদ দিছো B কে এখানে বাদ দিছো কাকে C কে এখানে বাদ দিছো কাকে A কে অর্থাৎ তুমি যতগুলাকে নিয়ে সমাবেশ তৈরি করতেছো বাদ দিয়ে ঠিক ততগুলাই সমাবেশ তৈরি করতে পারো দেখো একটাকে বাদ দিয়ে তুমি 4টা আলাদা সমাবেশ তৈরি করতে পারলা এই জন্য বলে যে 4c3 এর যা ভ্যালু আসে তুমি দেখো 4c1 এরও তাই ভ্যালু আসবে 4c1 মানেও 4 এই 4c1 মানে কি দেখো আগে 4c3টা নিছো 3টা নিয়ে নিছো এই একটা বাইচা ছিল না সেই একটাও 4 ভাবে অবশিষ্ট থাকতে পারে খেয়াল করছো এখানটা আসলে 3 4 এজন্য কনফিউজ হইতেছো তুমি 5 দিয়ে করে দেখো 5টার মধ্যে 3টা নাও 5c3 যতভাবে আসবে 5c2 ও ততভাবে আসবে যতগুলো বাদ দিচ্ছ সেটাকেও ততভাবে তুমি বাছাই করতে পারো বুঝতেছো এইভাবে একটু চিন্তা করতে পারো ঠিক আছে আর আলটিমেটলি মনে রাখতে হবে যে সম্পূরক সমাবেশ মানে এই যে নিচে আর এর ভ্যালু দুইটা যদি যোগ করে n চলে আসে তাহলে ওই দুইটা সমাবেশের ভ্যালু বা কম্বিনেশনের ভ্যালু একই তাহলে এখন কখনো যদি দেখো দুইটা কম্বিনেশনের ভ্যালু একই
একটা তো কমন সেন্স, দুটো একই জিনিস, হুবহু সেম জিনিস, এক্স আর ওয়াই সমান, তখন তো সমান হবেই। আরেকটা কখন হবে? এই যে সম্পূরক সমাবেশ হলে, মানে ওই দুইটার আর এর ভ্যালু যোগ করে এক্স আর ওয়াই যোগ করে ওই এন চলে আসতেছে। বলো বুঝতে পারলাম কিনা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো এটা একটা ম্যাথ করে ফেলি। দেখো কি বলা হয়েছে আমাদেরকে বলা আছে হচ্ছে NC12 সমান হচ্ছে NC8। তুমি একটু বলো, এই যে NC12 দুইটা সমাবেশের ভ্যালু বা দুইটা কম্বিনেশনের ভ্যালু একই দিছে, কোনোভাবে এই 8 আর এই 12 কি সমান? কোনোভাবে এরা সমান না। তাহলে কোনোভাবে এই দুজন সেম জিনিস না, দুইটা আলাদা জিনিস। তাহলে দুইটা আলাদা জিনিস কি করে সমান হয়ে গেল? ও, তার মানে নিশ্চয়ই এইটা যদি x হয়, এই যে NCx সমান হচ্ছে NCy, তার মানে নিশ্চয়ই আমি বলতে পারি x আর y কে যোগ করে n পাওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে 12 আর 8 কে যোগ করে n পাওয়া যাবে। দ্যাট মিনস n এর ভ্যালু জাস্ট 20। তুমি n এর ভ্যালু পাইছো, মানে যেটা বের করতে দিছে এটা বের করার কোনো ব্যাপার। 22cn জাস্ট করবা কি, এখান থেকে টান দাও, 22cn হচ্ছে 20। ইভেন দেখো এটাকেও এখন আমি শর্টকাটে করব, কিভাবে জানো? 22c2 এর যা ভ্যালু 22c20 এর তাই ভ্যালু। কারণ কি, ওই যে 2 আর 20 যোগ করে 22 চলে আসে, এটা পরস্পর সম্পূরক। তো আমি এখন এটা হাতে কলমে করে ফেলবো। c2 মানে দুইবার যাবে, 22 ইন্টু 21, জাস্ট একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে আসবে কি বলো, 11 ইন্টু 21। দেখো সম্পূরক সমাবেশের এটা তো মেইন অঙ্কটা। এখানেও চাইলে তুমি মাঝে মাঝে এই কাজগুলো করতে পারো। ভার্সিটিতে যেসব জায়গায় ক্যালকুলেটর নাই, বড় বড় ভ্যালু বের করে ফেলতে পারো। মানে তুমি ভাবতে পারো ভাইয়া আমাকে এটা করতে দিছে 100c99, বাপরে বাপ ভাই, 100 ফ্যাক্টোরিয়াল 99 ফ্যাক্টোরিয়াল কেমনে বের করব? আমি বলবো ভাই প্যারা নিচ্ছ কেন? এটাকে লেখা যায় 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 100 মাইনাস 99 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 99 এর ফ্যাক্টোরিয়াল। দেখো কত ছোট হয়ে গেছে। এই জন্য তো প্যারা নেওয়ার কিচ্ছু না, এটা বেসিক্যালি 100c1 এর সমানই, মানে একবার যাও 100 শেষ, একবারের পরে নিচে 1 এর ফ্যাক্টোরিয়াল, মানে বেসিক্যালি 100ই চলে আসবে। বুঝছো? সো ভার্সিটিতে এরকম বড় বড় যদি কম্বিনেশন বেরও করতে দেয়, আসলে চোখ কান খোলা রাখো, সেটা প্রকৃতপক্ষে বড় নাও হতে পারে। অলরাইট, ঠিক আছে, খুবই সহজ জিনিস ছিল। এবার আমরা মোটামুটি আমাদের মেইন যে অ্যাপ্লিকেশনগুলো সেখানে ঢুকে যেতে পারি। মানে এখন তো জাস্ট আমাদের সমাবেশের যে ফর্মুলাটা, সেই ফর্মুলা নিয়ে যে সরলের ম্যাথগুলো হতে পারে সেটা দেখছি এতক্ষণ। এইবার আমরা অ্যাপ্লিকেশনে ঢুকে যাব। যেরকম বিভিন্ন টাইপ অনুসারে আমরা সলভ করছিলাম না বিন্যাসের ক্ষেত্রে, শব্দ গঠন, সংখ্যা গঠন, চক্রাকার বিন্যাস, ওই টাইপের বিভিন্ন টাইপ। এখন ঢুকে যাব হচ্ছে সমাবেশ। দেখো কি বলা, এটা আসলে বিন্যাসেরই ম্যাথ, খেয়াল করো। 20 জন ব্যক্তি প্রতিবারে যে কোনো 7টি চেয়ারে কতভাবে গোল টেবিলে অংশ নিতে পারে? এই যে চক্রবিন্যাসের কথা বললাম, গোল টেবিলে বসা কি চক্রবিন্যাস না? তাহলে এটা কিন্তু বিন্যাসেরই ম্যাথ। তুমি কতভাবে বসতে পারো এটা কিন্তু বাছাই করা না, এটা হচ্ছে র্যান্ডমলি কতভাবে অর্ডার করা যায়। এবং কেউ এখানে বসলো, কেউ এখানে বসলো, তারা আবার জায়গা সোয়াপ করে ফেললে কিন্তু দুইটা আলাদা জায়গায় বসা, একই না। তার মানে এখানে ক্রমটা ম্যাটার করে, যে কে কোন ক্রমতে আছে এটা ম্যাটার করে, ক্রমকে ইগনোর করা যাবে না। তার মানে এটা বিন্যাস। তো সমাবেশে কেন পড়তেছি ভাই? লক্ষ্য করে দেখো, তোমার মানুষ আছে 20 জন, তুমি বসাচ্ছ 7টা চেয়ারে। মানুষ আসে 20 জন, বসাচ্ছ 7টা চেয়ারে। আমরা বিন্যাসে দেখবা চক্রবিন্যাস যখন করছি সবাইরে নিয়ে বসাইছিলাম। এবার দেখো কি করা যাচ্ছে, কম সংখ্যক চেয়ার আছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আগে 20 জনের থেকে কোন 7 জনকে তুমি চেয়ার দিবা সেটা সিলেক্ট করতে হবে, বাছাই করতে হবে। প্রথম ধাপটা বুঝো, আগে বাছাই করতে হবে। সো আমি এক্ষেত্রে বাছাই করব কোন 7 জনকে আমি চেয়ারে বসাবো। আমি সেই বাছাইটা করতে পারি 20 জনের মধ্যে 7 জন, সেটা করা যায় 20c7 এই উপায়। এই হলো বাছাই করলাম। তাহলে এখন কতভাবে বসতে পারে, সুতরাং বসতে পারে কতগুলো উপায়, আমি কিন্তু বাংলা পুরোটা লিখবো না, তোমরাই লিখো। কতভাবে বসতে পারে, কতগুলো আলাদা আলাদা ধরনে, সেটা হবে এই যে বাছাই তো করলা 20c7, বাছাই তো করলা, এবার তারা বিন্যাসিত হবে। কিন্তু তারা তো বসে আছে গোল টেবিল, গোল টেবিল কি একটা চক্রবিন্যাস না? তো 7 জন 7 ফ্যাক্টোরিয়ালে বিন্যাসিত হবে না। এক্ষেত্রে কি হয়, n-1 ফ্যাক্টোরিয়াল চক্রবিন্যাস মনে আছে? অর্থাৎ ওরা নিজেরা আবার জায়গা অদল বদল করতে পারে। n-1 দ্যাট ইজ 7 জন আছে 7-1 এর ফ্যাক্টোরিয়াল উপায়ে। অর্থাৎ 20c7 দিয়ে আগে বাছাই করলাম, দেন ফাইনালি 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে তারা কি করতে পারে, নিজেদের অবস্থান পরিবর্তন করে করে বিভিন্ন সেটআপে বিভিন্ন কম্বিনেশনে বসতে পারে। বলো বুঝতে পারলা কিনা?
কেন এটা সরাসরি আমরা বিন্যাস দিয়ে করতে পারি না, কারণ এই যে বাছাই করার ধাপটা এটা এক্সট্রা ছিল। এই কারণেই বলছিলাম যে আসলে বিন্যাস 100% শেষ হবে না, সমাবেশ শিখলে তুমি বিন্যাসকেও আরও এক ধাপ আগায় নিয়ে যেতে পারবে, আরও ইজিলি করতে পারবে। অনেক বিন্যাসের টাইপ আছে যেগুলো সমাবেশ ব্যবহার করে করতে হয়। ওকে, ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করতেছি। কি বলা হলো, 8 জন শিক্ষার্থীকে কতভাবে সমান 2টি গ্রুপে ভাগ করা যায়? তুমি আমাকে বলো, সমান 2টি গ্রুপে ভাগ করা মানে কি? 8 জনকে সমান 2 ভাগে ভাগ করা যায় মানে 4 জন 4 জন, বুঝছো? এই 8 যে আসলে এখানে কত বড় স্ক্যাম একটু পরে বুঝবা। দেখো, এই 8 জনকে আমার সমান 2 ভাগে ভাগ করতে হবে। 8 জনকে যখন ভাগ করবা, এই হলো 1 2 3 4, এরপর আরও সমান আরেকটা ভাগ 1 2 3 4। সো তুমি 8 জনকে 4 4 2টা গ্রুপে ভাগ করতে চাচ্ছ। এখন ঝামেলা হইলো যে এটাকে তুমি বিভিন্ন কম্বিনেশনে করতে পারো। এবং আমাকে একটু বলো তো, ধরো একটাতে আমার এদের নাম এরকম এ বি সি ডি, আর এদের নাম হচ্ছে ই এফ জি এইচ। আমাকে বলো তো ই এফ জি এইচ ওরা যদি এই সিরিয়ালে ভাগ হয়, আবার আমি বললাম না এক কাজ করি, আমি এফ জিকে উল্টায় দিব, জি এখানে এফ এখানে, আমার শর্ত কি চেঞ্জ হয়ে গেল? বা এটাকে আলাদা কিছু, আলাদা কোনো উপায় না রে ভাই। তুমি এই 4 জনের আলাদা করছো, এই 4 জন তো এই 4 জনই, তুমি এদেরকে যেভাবেই বসাও, মানে এখানে বিন্যাসের কিছু নাই, এখানে ক্রোমো ম্যাটার করে না, তোমার জাস্ট বাছাই করতে হবে, আলাদা করতে হবে। তোমরা খেলো না ফ্রেন্ডরা, ধরো ক্রিকেট খেলতে গেছো বা ফুটবল খেলতে গেছো বাসার মহল্লাতে রাস্তায়, তখন তো অল্প মানুষ থাকে, তো ধরো 8 জন আছে, 4 জন 4 জন 2 টিমে যাইতেছে, সেটা কতভাবে ভাগ করা যেতে পারে? সেখানে এক টিমে যাওয়ার পর কে সামনে দাঁড়াইলো কে পেছনে দাঁড়াইলো এটা আবার ম্যাটার করে না। সো এটা জাস্ট বাছাই করা, এই আইডিয়াটা জাস্ট মাথায় আনো, তাইলে আর এই এবিসিডি এগুলোর আমাদের কোনো দরকার নেই, বুঝছো? তাহলে দেখো 8 জন থেকে 4 জনকে তুমি বাছাই করবা, জিনিসটা বুঝো। 8 জন থেকে 4 জনকে বাছাই করলা, তাইলেই তো বাকি 4 জনও আলাদা হয়ে গেল। ফিল করতে পারো, ধরো 8 জন থেকে আমি 4 জনকে আলাদা করলাম, তাহলে বাকি 4 জন তো অটোমেটিক আলাদা হয়ে গেছে, ওটা বাই প্রোডাক্ট। তার মানে আমি সমান 2 ভাগে ভাগ করতে পারবো 8 জন থেকে 4 জন বাছাই করে। তাহলে আমি যদি এই ভ্যালুটা বের করি 8C4, এই ভ্যালুটা চলে আসতেছে হচ্ছে 70, এই ভ্যালুটা আসতেছে 70। তাহলে তুমি 70টা উপায়ে 8 জন থেকে 4 জনকে বাছাই করতে পারো। বাট এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলো? তুমি ডাবল কাউন্ট করে ফেলছো। কেন? দেখো 8 জন থেকে আমি 4 জন বাছাই করলে আমি একটা বাছাইয়ে 2টা ভাগ করে ফেলছি। ভালো মতো দেখো, আমার একটা যে বাছাই সেখানে 2 দল ভাগ হয়ে গেছে, এই 4 জন এই 4 জন। তো তুমি কাউন্ট করতেছো এই একটা 4 জনকে একটা, বাট একটাকে আলাদা করলে আরেকটা তো হয়েই গেছে। বুঝাই কিভাবে? ধরো এই যে 8 জন ছিল, তার মধ্যে এই 4 জনকে তুমি আলাদা করছো, তাহলে ওই 4 জনে কিন্তু অটোমেটিক আলাদা হয়ে গেছে, বুঝছো? ধরো 4 জনকে তুমি সরাই নিলা, তাহলে বাকি যারা অবশিষ্ট থাকে ওই 4 জনও কি আরেকটা টিম না? তো তুমি একটা বাছাই আসলে 2টা বাছাই করে ফেলতেছো, তাহলে ওইটাকে আর কাউন্ট করে লাভ নাই। এখানে ডাবল কাউন্ট চলে আসছে, এই জন্য এখানে অর্ধেক করতে হবে বা ভাগ দিতে হবে। অ্যাকুরেট যে আনসার সেটা হবে 35। একটু চিন্তা করো, মানে প্রতিটা বাছাই আসলে 2টা কাউন্ট প্রকাশ করে, প্রতিটা বাছাই 2টা কাউন্ট প্রকাশ করে। তাহলে এই 70টার মধ্যে ডাবল এসে পড়ছে, আসলে এটাকে 2 দিয়ে ভাগ করে 35 বুঝাইতে হবে। বুঝতে কি পেরেছো? বুঝতে কি পেরেছো? মানে ধরো আমি 4 জনের নাম বলি, 4 জনের নাম তো খুঁজে পাওয়া কঠিন, 3 জন করে করি, তাহলে মনে ইজি হবে। ধরো আমাদের কাছে আছে হচ্ছে মেসি, আমাদের কাছে আছে মেসি, রোনালদো, এরপর আছে হচ্ছে কি নাম যায় নেইমার, আর নেই হচ্ছে চল এমবাপ্পে। কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট, বুঝছো? এই জন্য ভাইয়া চেষ্টা করতেছি আরও কীভাবে একটু তোমাদের বলা যায়। ধরো এই 4 জন আছে, তুমি 2 জন 2 জনে ভাগ করবা, তাহলে 2 জনকে আগে বাছাই করে নাও, 4টা থেকে 2টা। দেখি এটা কয় উপায় করা যায় ভাই, যদি ক্যালকুলেট করি 4C2, 6টা উপায় করা যায় 4C2, বাট আসলে হবে 3টা উপায়। কেন? দেখো তুমি করতে পারো কি, এক কাজ করি, মেসি আর রোনালদো এই একটা টিম, যখন তুমি মেসি আর রোনালদোকে নিছো তখন নেইমার আর এমবাপ্পে এমনিই চলে আইছে, কারণ 2 জনকে নিয়ে নিছে মানে ওই 2 জনও রেডি হয়ে গেছে, একটা গেল। আমি এবার নিব না মেসি আর নেইমার, তাহলে অটোমেটিক রোনালদো আর এমবাপ্পে হয়ে গেছে। আচ্ছা এমবাপ্পেকে এমবি দিয়ে লিখি, এমবাপ্পে। এরপর তুমি বললা না এক কাজ করি মেসি আর এমবাপ্পে রে নি, তাহলে দেখবা রোনালদো আর নেইমার হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু কেবল 3টা বাছাই করছি, দেখো বুঝো 3টা বাছাই করছি, ওই 3টা অটোমেটিক চলে আসছে। আমি যদি এখন আবার করতে যাই, এক কাজ করি, না এবার আমি নেইমার আর রোনালদো করি, নেইমার আর রোনালদো। দেখো তো নেইমার রোনালদো কি এখানে ছিল? ছিল না, তুমি আবার করতে গেছো। কিন্তু তাকায় দেখো নেইমার রোনালদো অটোমেটিক আগে বাছাই হয়েছিল,
নেইমার আর রোনালদো নিলে তো আবার সেই মেসি এমবাপ্পে চলে আসতেছে, তো ডাবল চলে আসবে। এই জিনিসটাই বুঝাতে চাচ্ছিলাম, বুঝছো? তাহলে এখানেও দেখো 4C2 করলে আসতেছে 6টা, বাট অ্যাকচুয়ালি আমাদের উত্তর হবে এর অর্ধেক 3, কারণ প্রতি একটা বাছাই আসলে 2টা টিম তুমি তৈরি করে ফেলছো। 2বারের কাউন্ট একবারে চলে আসছে, 2বারের বাছাই কাউন্ট একবারে পেয়ে গেছে, বুঝছো? সো এই উদাহরণটা একটু নিজেরা চেষ্টা করো, সো এই লাস্টেরগুলোর দরকার নাই, কারণ 3টা করেই তুমি 6টারটা পেয়ে গেছো, বুঝছো? ঠিক আছে, একটু সময় দিলাম এক্সট্রা করে, আই গেস তোমরা বুঝতে পারছো। ওকে, দেখো কি বলা আছে, একটি সভায় উপস্থিত প্রত্যেকের সাথে করমর্দন, বাপরে বাপ, হ্যান্ডশেকের বাংলা, বুঝছো? করমর্দন করতে চায়, এবং সেই করমর্দন সংখ্যা বলা আছে যে মোট মোট 45টা হ্যান্ডশেক হয়েছে, বাপরে বাপ, মোট 45টা হ্যান্ডশেক হয়েছে। এবং একটা ক্লু দেওয়া আছে, প্রত্যেকের সাথে করছে, নাহলে তো তুমি কাউন্ট করতে পারবে না যে ভাই ওর মন চাইছে এটার সাথে, এই লোকের সাথে করছে, এই লোকের সাথে করে নাই, ওর সাথে শত্রুতা নিয়ে আছে, ওর সাথে করে নাই, না এমন না, যতজন আছে সবাই সবার সাথে করছে। ওকে, এবং সেই করমর্দনের সংখ্যা হচ্ছে 45। তাহলে বের করতে বলছে যে মোট কয়জন লোক ছিল। ধর আমি ধরলাম n জন লোক ছিল, ধরি লোক সংখ্যা n জন, লোক সংখ্যা n জন। বলো তো হ্যান্ডশেক করতে কয়জনকে লাগে? 2জন না? একটা হ্যান্ডশেক 2 দিক থেকেই তো হয়, ওই যে এক হাতে তালি বাজে না, ওই টাইপের। 2জন মিলে একটা হ্যান্ডশেক করে, তাহলে কতগুলা হ্যান্ডশেক হতে পারে? এটা একটা সমাবেশ না, NC2, কারণ 2জন মিলে একটা হ্যান্ডশেক করবে। তাহলে n জন কতভাবে হ্যান্ডশেক করবে, কতভাবে তুমি বাছাই করতে পারো, কতভাবে ওই জোড়াটা বাছাই করতে পারো। এবং এক্ষেত্রেও কিন্তু ম্যাটার করে না যে রোনালদো মেসির সাথে হ্যান্ডশেক করতেছে নাকি মেসি রোনালদোর সাথে হ্যান্ডশেক করতেছে, এটা বিন্যাস না, এটা সমাবেশ, জাস্ট বাছাই করলেই হলো। সো তোমার মোট যে হ্যান্ডশেক সংখ্যা সেটা হবে কিন্তু NC2, এবং সেই ভ্যালুটা দেখো 45 দেওয়া। কিভাবে সলভ করবা? ফর্মুলা লিখো, উপরে কি হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n-2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এত ইকুয়ালস টু 45। এই দেখো ভাঙা যাবে, এটাকে চাইলে লেখা যায় n ইন্টু n-1 ইন্টু n-2 এর ফ্যাক্টোরিয়াল। এই যে এটা কেন করলাম, কারণ বড়টাকে ভাঙাইলে আমি ছোট ফ্যাক্টোরিয়ালের সাথে কাটাকাটি করতে পারবো, এত ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এত ইকুয়ালস টু 45। তাইলে দেখো কি করা যায়, আমি সুন্দর মতো এইটা আর এটা ঘ্যাচাং ঘ্যাচাং কেটে দিলাম, এবার জাস্ট একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেটা সলভ করলে আমাদের কাজ শেষ। বুঝছো কেন শুরুতে ওই সরলীকরণের ম্যাথগুলো করছিলাম, সেটা কাজে আসতেছে। কিন্তু দেখো আলটিমেটলি থাকতেছে n² মাইনাস হচ্ছে n, সেটা ইকুয়ালস টু 2 যে 45 সাথে গুণ হয়ে 90। সো আলটিমেটলি দাঁড়ায় n² মাইনাস n মাইনাস 90 ইকুয়ালস টু 0। আমি আর হাতে করব না, আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি, দেখি কত আসে আমাদের। 1 মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 90, সো ভ্যালু আসতেছে 10 আর মাইনাস 9। সো তোমরা বুঝতেই পারতেছো মাইনাস 9টা আসবে না, দ্যাট মিনস টোটাল মানুষ ছিল হচ্ছে 10 জন। বুঝতে পারছো? এটা দেখে এত জটিলও করা লাগে না। ধরো তুমি কখনো কম্বিনেশন পড়ো নাই, সমাবেশ পড়ো নাই, কমন সেন্স দিয়ে পারবা। কিরকম? দেখো ধরো একটা পার্টিতে 6 জন আছে, তুমি কয়জনের সাথে হ্যান্ডশেক করতে পারবে? মানে 6 জনে তুমি একজন, তুমি কয়জনের সাথে হ্যান্ডশেক করতে পারবা? 6 জন? না রে ভাই, নিজের সাথে নিজে তো করা যায় না। So, আমি পারবো 5 জনের সাথে, মানে প্রত্যেক মানুষ 5 জনের সাথে পারবে। বুঝতেছো? তাহলে 6 ইন্টু 5 মোট হ্যান্ডশেক কত হইলো? 30। মানে 6 জন মানুষ প্রত্যেকে 5টা করে করতেছে, 5-6 কত? 30। তোমার মনে হচ্ছে 30টা হ্যান্ডশেক, একটা ভুল করতেছে। প্রতি 2 জনের হ্যান্ডশেক, কিন্তু মানে একটা হ্যান্ডশেকে 2 জনের হ্যান্ডশেক কাউন্ট হয়ে যায়, 2 জন মিলে একটা হ্যান্ডশেক করে। তো 30কে অর্ধেক করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, কত হয়ে যাবে? 15টা হ্যান্ডশেক। ওইটাই করো, মানুষ ছিল n জন, তুমি হ্যান্ডশেক করতে পারবা কয়টা? n-1টা। মানে নিজের সাথে তো আর নিজে করা যায় না, 6 জন মানুষ থাকলে একজন বাকি 5 জনের সাথে করতে পারে, তাহলে n জন মানুষ থাকলে একজন বাকি n-1 জনের সাথে করতে পারবে। তাহলে আমার n জন করতে পারে n-1 এর সাথে, তাহলে মোট হবে কত? n ইন্টু n-1। বাট প্রতি একটা হ্যান্ডশেক আসলে 2 জনের কাউন্ট দিয়ে দিছে, 2 জন মিলে একটা হ্যান্ডশেক করে, তো আমি ডাবল কাউন্ট করতেছি, আমার কাছেও কাউন্ট করছি, ওর কাছেও কাউন্ট করছি, তাহলে অর্ধেক করে দিতে হবে। তাহলে এইটার যে অর্ধেক সেটাই তো বলছে 45। তাকায় দেখো এই জিনিসটাই একটু পরে ঘুরে ফিরে আসছিল, এই যে লাইনটা, এটা আসলে এইটাই। তো দেখো কমন সেন্স দিয়ে তুমি এটা করে ফেলতে পারো, এত কম্বিনেশন লাগে না, বাট যেহেতু আমরা ফর্মালি পড়তেছি তাই সেই প্রসিজারে করতে হলো। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করতেছি। কি বলা হলো, একটা ফুটবল টুর্নামেন্টে 8টা দল আছে। দেখো এটার সাথে আরো অনেকে রিলেট করতে পারবা। তোমরা IPL বা ওয়ার্ল্ড কাপ বিভিন্ন সময় ম্যাচ কাউন্ট করছো কখনো? আমি ছোটবেলা থেকে এই জিনিসটা বারবার করতাম, অনেক ছোট বয়সে করছি, তখন কিন্তু এই ম্যাচ ট্যাচ হায়ার ম্যাচের কিছু বুঝি না, ধরো 2-3-তে পড়ি।
আমি দেখলাম আইপিএলে বা ধরো বিপিএলে বা ধরো যে কোনো একটা প্রিমিয়ার লিগে 8টা দল আছে, 8টা দলের মধ্যে প্রত্যেকজন তো 7টা করে ম্যাচ খেলতে পারবে, সবাই যদি সবার সাথে খেলে। কারণ কি, নিজের সাথে তো আর নিজে খেলা যায় না। তাহলে প্রত্যেকজন 7টা করে ম্যাচ খেলবে, টিম আছে 8টা, তাহলে 7-8-এ ম্যাচ হবে কয়টা? 56টা। বাট দেখলাম কি রে, ম্যাচ তো 28টা, অর্ধেক কেন হয়ে গেল? পরে বুঝলাম, ওরে ভাই, আমার ঢাকা যদি চিটাগাংয়ের সাথে খেলে, আমি সেই ম্যাচটা ঢাকার ক্ষেত্রেও কাউন্ট করতেছি, চিটাগাংয়ের ক্ষেত্রেও কাউন্ট করতেছি, হবে না তো? দুইজন মিলে একটা ম্যাচ খেলে, তো একটা ম্যাচ তোমার 2টা কাউন্ট দিয়ে দিচ্ছে। এই জন্য তোমার যে মোট কাউন্ট বেরোইছে 56, সেখানে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্ধেক করতে হবে, 28 দুগুণে 56, তাহলে দেখবা 28 পেয়ে গেছে। এইভাবে বের করে ফেলতাম। বাট সেটাও দেখো তুমি বের করতে পারো ওই যে 8C2 এইভাবে। কারণ কি, একটা ম্যাচ খেলে কয়জন? 2জন। তো তুমি বাছাই করবা যে কোনো 2জনকে 8 জনের ভিতর থেকে, এই আর কি। তাহলে এই যে 8টা দল ম্যাচ খেলতেছে লিগ পদ্ধতিতে খেলা, মানে সবাই সবার সাথে খেলবে। তাহলে মোট কয়টা ম্যাচ হবে? জাস্ট 8C2, আর কিচ্ছু না। কারণ একটা ম্যাচ খেলে কয়জন? 2জন। সো 8C2 যদি আমি বের করি, দেখবে এরকম 8 × 7 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওই দেখো ঘুরে ফিরে 56 ডিভাইডেড বাই 2 মানে 28। তুমি দেখো সেই ছোটবেলায় এই কম্বিনেশনের কিচ্ছু বুঝো না, তাও করে ফেলতে পারছো। কিভাবে? টিম হইলো 8টা, প্রত্যেকে খেলে 7টা ম্যাচ, তাহলে 7 × 8 = 56টা ম্যাচ না, একটা ম্যাচে খেলে 2জন, তাহলে আমি 2জনের ক্ষেত্রে ম্যাচটা কাউন্ট করে তো লাভ নাই। ধরো এটা আমিও ধরে রাখছি, পাশের আরেকজনও ধরে রাখছে, আমি এখন কাউন্ট করতেছি পুরো রুমে কে কয়জন কয়টা কলমকে ধরে রাখছে। আমি যদি কাউন্ট করি 2টা কলম হবে না, একটা কলমকে 2জনই ধরে রাখছে, কলম তো একটাই, ম্যাচ তো একটাই, সেটাকে আরও 2 দিয়ে ভাগ করতে হবে, তাই 56। ইভেন এটাও লাগবে না। দেখো তুমি একটু ভাবো যে একটা টিম বাকি 7জনের সাথে খেললো, একটা টিম বাকি 7জনের সাথে গেলে ম্যাচ কয়টা গেল? একটা। পরের টিমটা আগেরটার সাথে তো খেলা হয়ে গেছে, আরও 6টার সাথে খেলে, এই তারপরের টিম আরও 5টার সাথে খেলে, তারপরেরটা আরও 4টা, তারপরে আরও 3টা, তারপরে আরও 2টা, তারপরে আরও 1টা। এগুলো যোগ করে দেখো কি হবে বলো? 7টা স্বাভাবিক সংখ্যার যোগফল। ফর্মুলা কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের n × n+1/2, মানে সেই 7 × 7+1/2। তাকায় দেখো 56/2 মানে 28, মানে একই জিনিস। তুমি কতভাবে কল্পনা করতে পারো, বুঝছো? এই ম্যাথটা রাখছি একদম মানে সহজ ম্যাথ, জাস্ট এই চিন্তাগুলো করার জন্য। এবং আমি খুব রাফলি লিখতেছি, এটা লিখার দরকার নেই, তোমরা এমনিই বুঝবা। কমন সেন্স এই চ্যাপ্টারে, জাস্ট চিন্তা করো, কমন সেন্স অ্যাপ্লাই করো, বলো বুঝলাম কিনা। ঠিক আছে, চলো মুভ অন করতেছি সামনের দিকে। কি বলা আছে? 8জন ভদ্রলোক, 6জন ভদ্র মহিলা, একটা পরিচালক বৃন্দের সমন্বয়ে গঠিত একটা পরিষদ থেকে 5জন ভদ্রলোক ও 3জন ভদ্রমহিলা নিতে হবে। ও মানে 8জন ভদ্রলোক ছিল আর 6জন ভদ্রমহিলা ছিল, সেখান থেকে লোক নিতে হবে 5জন, মহিলা নিতে হবে 3জন, নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। দেখো কমিটি গঠন, দল গঠন, এগুলো কিন্তু সমাবেশের অংশ। তোমাদের অনেক সময় প্রবলেম হতে পারে, দাঁড়াও আমি একটু এক্সট্রা একটা স্লাইড নিয়ে এটা একটু গাইড করে দিই। ধরো শব্দ গঠন, শব্দ গঠন বা সংখ্যা গঠন, সংখ্যা গঠন বা ওই যে বিভিন্ন সংকেত তৈরি, আমরা দেখছিলাম না সংকেত তৈরি, এই সংকেত, এই জিনিসগুলো না বিন্যাস। কেন? কারণ এখানে এক কি একক স্থানীয় অঙ্কে আছে নাকি শতক স্থানীয় অঙ্কে আছে, দুইটা আলাদা। আমার স্পেলিংয়ে আব্বা, দেখো আব্বা, বি যদি মাঝখানে থাকে হয়ে যায় আব্বা, বি সাইডে চলে গেলে তুমি বলতে পারো ভাইয়া দুটো তো একই জিনিস, আব্বা আর বাবা তো একই জিনিস, বাট অ্যাকচুয়ালি তো ওয়ার্ড দুইটা আলাদা, স্পেলিং দুইটা আলাদা। তো এটাই বলতেছি যে শব্দের ক্ষেত্রে কিন্তু তোমার সিরিয়ালটা ম্যাটার করে, যে কোন অক্ষর কোথায় আছে। তো যখন এরকম ক্রম ম্যাটার করবে, তখন এইগুলাতে বিন্যাস করতে হবে, মানে এদেরকে ক্রমানুসারে সাজাতে হবে, এদেরকে সাজাতে হয় তাই বিন্যাস, এদেরকে সাজাতে হয় তাই বিন্যাস। বাট ধরো দল গঠন, দল গঠন, এরপর কমিটি গঠন, বিভিন্ন কমিটি যে তৈরি হয়, কমিটি, এগুলো তো দল, কমিটি গঠন, এই টাইপের জিনিসগুলোকে সাজানোর দরকার আছে, যে কারে আমি প্রথমে গঠন করলাম কারে পরে নিলাম, না রে ভাই কোনো দরকার নেই। সো এটা জাস্ট বাছাই, কোনো সাজানোর কাজ নেই, বিন্যাসিত করার কাজ নেই। সো জাস্ট এটা হবে কি সমাবেশ। সো এই আইডিয়াগুলো বুঝতে হবে, কারণ এখন তো আমি পড়াচ্ছি সমাবেশ, তুমি জানোই পরীক্ষার হলে কি তোমাকে বলে দিবে যে এই এখন সমাবেশের অঙ্ক দিলাম, এই এখন বিন্যাসের অঙ্ক দিলাম, তখন প্রশ্ন দেখে নিজে ডিসিশন নিতে পারতে হবে। ওকে, ঠিক আছে। এই চ্যাপ্টার আসলে প্র্যাকটিসের উপরে কিছু নাই, বুঝছো? নিজে প্র্যাকটিস করতে হবে আর প্রচুর চিন্তা করতে হবে। আমি তোমাকে যতই পড়াই, আমি সর্বোচ্চ কী করতে পারতেছি দেখো, তোমাকে কন্টেন্টগুলো দিচ্ছি, সিরিয়ালি পড়াচ্ছি, যে কোনটার পরে কোনটা তোমার মাথায় গেলে তোমার জন্য জিনিসটা বোধগম্য হবে, তুমি বুঝতে পারবা। এরপর কিন্তু প্র্যাকটিস নিজের মতো, যেই টাইপ শিখছো বই থেকে সব নিজে নিজে করে ফেলতে হবে, বুঝছো? ঠিক আছে, দেখো কি বলা হয়েছে, আমাদের 8জন ছিল ভদ্রলোক, 6জন ছিল ভদ্র মহিলা, তাদের ওদের থেকে যখন আমরা বাছাই করব, এটা কিন্তু আর বিন্যাস না, এটা সমাবেশ।
তাহলে দেখো বিন্যাসে যেমন ওই যে মনে আছে বিভিন্ন শর্ত দিয়ে দিত, আমরা কি করতাম আগে শর্তগুলো ফিল আপ করতাম, ওইভাবে আমরা বিন্যাসটা তৈরি করতাম বা কাউন্টটা বের করতাম। সমাবেশেও একই, এখানে আবার নতুন করে ওই কনসেপ্ট পড়াবো না যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এটা ওইটা, কনসেপ্ট সব আগেই, খালি এখন বাছাই করতে হবে, এখন বিন্যাস করতে হবে না। বুঝতেছো? তো দেখো তোমার 8 জন ছিল লোক, তার থেকে 5 জন লাগবে, বলো 8 জন লোক থেকে 5 জন লোক তুমি কতভাবে বাছাই করতে পারো শিখে আসছো। n জন থেকে 8 জন মানে 8CR, 8 জন থেকে 5 জন 8C5 উপায়ে তুমি বাছাই করতে পারো। আর মহিলা ছিল 6 জন, 6 জন থেকে বাছাই করতে হবে 3 জন মানে 6C3। এখন বলো তোমার দুইটা কাজই কি কমিটি গঠনের অংশ না, নাকি শুধু লোক নিলেই কমিটি গঠন শেষ, শুধু মহিলা নিলেই কাজ শেষ? না, দুইটাই পরিপূর্ণভাবে হতে হবে, এটা আংশিক কাজ, তাই এদের মধ্যে আবার গুণফল হইতে হবে। দেখো বিন্যাসের চেয়ে আলাদা কিছু আছে? খালি বিন্যাসে হইতে পি দিয়ে, কারণ এখানে সজ্জিতও করা হচ্ছে, সাজানোও হচ্ছে, কিন্তু এখানে শুধু সিলেক্ট করা হচ্ছে। আমরা কিন্তু গত ক্লাসে দেখছি সমাবেশ আর বিন্যাস কিভাবে রিলেটেড। বিন্যাসে আগে বাছাই করা হয়, এরপর ওদেরকে আবার সাজানো হয়, বাট সমাবেশে শুধু বাছাই করেই থেমে গেছি, সাজানোর কিছু নেই। বুঝলাম? ঠিক আছে, চলো পরেরটাই গেলাম। দেখো এখানে ওই যে আগের মতো অনেকগুলো অপশন দেওয়া, তুমি কয়জনকে নিতে চাও অনুযায়ী সাজায় দাও। দেখো চেয়ারম্যান আছে একজন, একজন থেকে একজন বাছাই করবো, 1C1 বা 1 উপায় বলাই যায়। ভাইস চেয়ারম্যান আছে 2 জন, তার মধ্যে থেকে একজন লাগবে 2C1। এরপর ফাইনালি 8 জন আছে সদস্য, তোমার লাগবে 4 জন সদস্য, জাস্ট 8C4। এবং এই তিনটাই কিন্তু পুরো কাজের একটা অংশ, এদেরকে মাল্টিপ্লাই বা গুণ করে দিতে হবে। একদম সিম্পল, সহজ কিন্তু। ঠিক আছে, এই জন্য পরপর এগুলো রাখছি একসাথে। দেখো কি বলা, একটা কলেজের অধ্যাপকের খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে। আচ্ছা, তোমার খালি পদ কয়টা? 3টা হলো খালি পদ, তার জন্য প্রার্থী আছে 10 জন। বলছে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। তাহলে কতভাবে নির্বাচিত করা যায় প্রথমত এটা বুঝো। এই যে প্রার্থীকে নির্বাচন করবা, এটা কিন্তু পুরোটাই সমাবেশ বা শুধু বাছাই করা, বিন্যাসের কিছু না যে এই টিচারকে ফার্স্টে নিছি, এই টিচারে পরে নিছি, এরকম কিছু না, ক্রম ম্যাটার করে না। সো এটা কিন্তু সমাবেশ। এখন এটা কি বললো দেখো, যে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়, মানে তোমার পদ খালি 3টা, তুমি টিচার 3 জন বাছাই করতে পারো, বা 2 জন বাছাই করতে পারো, বা 1 জন বাছাই করতে পারো, এরকম। বাট 4টা বাছাই করা যাবে না। কথাটা বুঝছো? তাহলে তোমার কাছে অপশন কি কি দেখো, হয় 3টা বাছাই করা, মানে 10 জন থেকে হয় 3 জনকে নাও, অথবা 10 জন থেকে 2 জনকে নাও, অথবা 10 জন থেকে 1 জনকে নাও। এই কাজ শেষ। এমনকি এদের মধ্যে গুণ দিব, খবরদার ভুল করা যাবে না, যে মুখস্থ করো না যে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা কি আংশিক কাজ? যদি আংশিক কাজ হইতো দেখো কি হইতো, তুমি 3 জন নিছো, 2 জন নিছো, 1 জন নিছো, 6 জন নিয়ে নিছো, খালি পদ আছে 3টা। এখানে বলা হচ্ছে হয় এটা ঘটবে, না হয় এটা, না হয় এটা, অথবা, এগুলো একটা আলাদা আলাদা অপশন, পুরো কাজের ধাপ না, স্টেপ না, অংশ না। বুঝছো? তাহলে এদের মধ্যে যোগ হবে। এই জাস্ট ভ্যালুগুলো বের করবা আর যোগ করে দিবা, যে হয় এটা হতে পারে, হয় এটা, না হয় এটা, ওই যে আলাদা আলাদা কেস। বুঝছো? খুবই সহজ, কিন্তু জাস্ট ভাষাগুলো বুঝতে হবে। ঠিক আছে, কি বলা, এক ব্যক্তির 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। দেখবে এখানে কনফিউজড হয়ে কি ভাববা যে 12 জন বন্ধু 8 জন আত্মীয়, টোটাল হচ্ছে 20 জন। বাট আসলে কিন্তু এখানে টোটাল কাউন্ট বলে নেই, বলছে হ্যাঁ টোটালটাই দেওয়া আছে, টোটাল 12 জন বন্ধু, সেই বন্ধুদের মধ্যে 8 জন আবার আত্মীয় হয়, তাহলে টোটাল মানুষ কিন্তু 12 জন। বুঝো? তাহলে আমি এক কাজ করি, 12 জন তো টোটাল দেওয়াই আছে, আমি শুধু লিখতেছি আত্মীয়। ও আচ্ছা, সরি, স্লাইড নাড়াই ফেলছি, আমি শুধু বলতেছি আত্মীয়। আমাদের আত্মীয় আছে এখানে 8 জন, বুঝছো? আত্মীয় হচ্ছে 8 জন। ওকে, তাহলে শুধুমাত্র বন্ধু, অনলি ফ্রেন্ড, এটাকে এইভাবে লেখা যায় যে অনলি ফ্রেন্ড বা শুধুমাত্র বন্ধু, সেটা আছে আমাদের 4 জন। বুঝছো? অনলি ফ্রেন্ড হচ্ছে 4 জন। আমাদেরকে বললো সে এদের মধ্যে থেকে 7 জনকে নিমন্ত্রণ দিবে। নিমন্ত্রণ দেওয়া, কাকে আগে দিল কাকে পরে দিল এটা কিন্তু ম্যাটার করে না। সো এটা আমাদের সমাবেশকেই বোঝাচ্ছে বা বাছাই করাকেই বোঝাচ্ছে, যে এদের মধ্যে থেকে যে কোনো 7 জনকে বাছাই করে দাওয়াত দিবে, সেই 7 জনকে সে কতভাবে দাওয়াত দিতে পারবে সেটা আমরা দেখব। দেখো শর্ত বলে দিছে 5 জন আত্মীয় থাকতে হবে, এবং ঠিক 5 জন আত্মীয়, বলে না যে ন্যূনতম 5 জন বা সর্বোচ্চ 5 জন, বলছে ঠিক 5 জন আত্মীয় হবে। তুমি কাজ করবে কি, যে আমার 7 জন নিতে হবে, আগে আমি 5 জনকে আত্মীয় হিসেবে নিয়ে নিব, 5 জন আমার আত্মীয়। আমার প্রথমে কাজ হবে এই 5 জনকে আমার নিতে হবে আত্মীয়ের মধ্যে থেকে। আত্মীয় আছে কয়জন? 8 জন। 8 জন থেকে 5 জনকে নেওয়া যায় বা বাছাই করা যায় 8C5 উপায়। গেল। দেন বাকি থাকতেছে আরো 2 জন, সেই 2 জন আসবে হচ্ছে তোমার শুধুমাত্র ফ্রেন্ড যারা, তাদের থেকে, মানে 4 জন থেকে বাকি 2 জনকে বাছাই করো। এটা হচ্ছে 4C2,
জাস্ট দুইটা মাল্টিপ্লাই করো, কারণ দুইটাই পুরো কাজটার আংশিক অংশ, আলাদা আলাদা দুইটা স্টেপ শেষ করে আমরা ফাইনালি কাজটা করতে পারতেছি। তাহলে আবার বোঝো, একটা এক্সট্রা শর্ত ছিল যে 5 জন আত্মীয় হতে হবে, তাই আগে আমি শর্তটা পূরণ করতেছি। আমরা কিন্তু আগেও করছি বিন্যাসের ক্ষেত্রে সেম কাজ, আগে শর্তগুলো ফিল আপ করতে হয় যে আমি 5 জন আগে আত্মীয় নিয়ে নিব। আত্মীয় ছিল 8 জন, 8 জন থেকে 5 জন নেওয়া যায়, 8C5 উপায়। আর অবশিষ্ট যে 4 জন ফ্রেন্ড, সেখান থেকে আমার যেহেতু 7 জনকে বাছাই করতেই হবে, বাকি 2 জন নিয়ে নিব ওই 4 জন থেকে 4C2 উপায়। বলো বুঝলাম কিনা? ক্লিয়ার? ঠিক আছে। পরেরটায় কি বলা হয়েছে, একজন শিক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে দেখো প্রথম 5টা ওই যে ম্যান্ডেটরি, তাই না? না, প্রথম 5টা থেকে ঠিক 4টা দিতে হবে, মানে এটা হলো ম্যান্ডেটরি। ওকে, দেন তাহলে সে মোট কত প্রকারে বাছাই করতে পারে। এখানেও আলাদা করে ফেলো যে মোট কোয়েশ্চেন 12টা, বাট এর মধ্যে 5টা আছে হলো বাধ্যতামূলক, যেখান থেকে 4টা দিতে হবে, ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক এভাবে লিখে নিবা, এখান থেকে আমার 4টা দিতে হবে। আরও আছে 7টা যেটা হচ্ছে অপশনাল, তোমার ইচ্ছা মতো এখান থেকে বাকিগুলো দাও, এটা হলো অপশনাল। বুঝছো? এই টোটাল কোয়েশ্চেন কাউন্ট হচ্ছে 12টা। ওকে, তোমার প্রথম কাজ কি, বাধ্যতামূলক থেকে আগে 4টা বাছাই করে ফেলো। তাহলে আমি 5টা থেকে 4টা বাছাই করতে পারি 5C4 উপায়, নর্মাল ফর্মুলা। দেন আর কোয়েশ্চেন বাকি থাকে কয়টা, তোমাকে কিন্তু 6টা দিতে হবে। আর কোয়েশ্চেন থাকে ভাইয়া 2টা, সেই 2টা কোত্থেকে দিব, এই যে অপশনাল থেকে। এই যে অপশনাল থেকে বলে দিছে ঠিক 5টা তুমি দিছো। অনেকে ভাবতে পারে ভাই আমি কি ওইখান থেকে দিতে পারি না, চাইলে তো দিতে পারি, অপশনাল সহ মিলাই দিব, সমস্যা নেই। বাট বলছে ঠিক 4টাই বাধ্যতামূলক থেকে দিতে হবে, এটা একদম এক্সাক্ট বলা, তাই এরকম করতেছি। বুঝছো? ওকে, দেন আমরা কি করবো দেখো, এই 7টা থেকে বাকি 2টা আনসার করে দিলাম। এই দেখো আমাদের ফাইনাল উত্তর। তোমরা যেটা ভাবতেছো ওই যে ভাইয়া মিনিমাম 4টা দিতে হবে, আমি সর্বোচ্চ ভাই আমি চাইলে আরো বেশিও দিতে পারি, সেটা কি হবে ওইগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। বুঝছো? আজকের ক্লাসে নেক্সট ক্লাস থেকে। ওকে, চলো পরেরটায় যাই। কি বলো, 2টা ম্যাথ আছে। 12খানা পুস্তকের মধ্যে 5খানা পুস্তক কতভাবে বাছাই করা যেতে পারে? 12খানা পুস্তকের মধ্যে 5খানা পুস্তক কত প্রকার বাছাই করা যেতে পারে যাতে 2খানা পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকে? মনে আছে? এই টাইপ কিন্তু আমরা বিন্যাসেও করছিলাম যে 2জন বিশেষ বস্তু অন্তর্ভুক্ত থাকে, ওইটাই বলা আছে 2জন মাস্ট থাকবে। তাহলে এই 12খানার মধ্যে দেখো কি হয়েছে, 10খানা হইল নর্মাল, বাট 2খানা হইল স্পেশাল। এই 2খানা হলো স্পেশাল। তাহলে আমাকে বলো তোমার কাজ কি হবে, যে 2খানা থাকবেই, তাহলে ওদেরকে নিয়েই নিতে হবে, এটা আর বাছাই করার কিছু নাই। 2টা থেকে 2টা আর কতভাবে বাছাই করবে, একটা উপায়েই বাছাই করা যায়। তুমি লিখতে পারো 2C2, এটা ভ্যালু তো 1, এই এটা লেখার কিছু নেই, এটা বাছাই করা যায়, একটা উপায় গেল। কিন্তু এটা নিয়ে নেওয়ার পরে আর কয়টা স্পেস থাকে, 3টা, সেই 3টা তুমি বাকি 10টা থেকে নাও, অর্থাৎ 10C3। এই 1 নম্বরের উত্তর কিন্তু এইটা। এটার সাথে মনে মনে ওই যে 1 গুণ আকারে আছে, বাট 1 গুণ দেওয়া না দেওয়া কিন্তু একই জিনিস। তাহলে আমরা কি করলাম, ওইটা অবশ্যই থাকবে, তাই ওইটাকে নিয়ে নিছি, ওইটাকে নিয়ে বাকি 3টা বাছাই করলাম। আর পরেরটা বলছে কি দেখো, 2 নাম্বার, ওই 2টা বিশেষ বস্তু বাদ থাকবে। আগের যেটা স্পেশাল ছিল, এবার শত্রুতা আমি হয়ে গেছে তার সাথে, না তাকে আর নেওয়া যাবে না। তাহলে এই 2খানা এখন একদম বাদ, 10টা থেকে 5টা নিব, আরো বেটার হয়ে গেছে। তাহলে এটা জাস্ট হবে কি 10C5, সর্বদা এগুলো বাদ থাকবে। দেখো কত সিম্পল 2টা কোয়েশ্চেন মনে হচ্ছে, দেখো খালি 5 আর 3, এখানে মনে হচ্ছে ভাই খালি 3টা নিছি, না রে ভাই এই 2টা তো নিছি, 2টা থেকেই 2টা, সেটাতে এক উপায়েই নেওয়া যায়, এই জন্য ওইটা আর কি ইনভিজিবল, দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছে? একদম সিম্পল ছোট্ট ছোট্ট ম্যাথ, জাস্ট কনসেপ্টগুলোকে স্ট্রং করতে থাকো, কনসেপ্টের উপরে কিন্তু কোনো কথা নাই। বুঝেছো? ওকে, আমাদের কয়টা ম্যাথ আছে আর? 2 থেকে 3টা ম্যাথই আছে। ঠিক আছে, এটা করে ফেলি। দেখো কি বলা, আমার 4 জন ভদ্র মহিলা সহ 10 জনের মধ্যে থেকে, তাহলে আবার এটা ঠিক করে ফেলো, এই জায়গাটা ভুল হয়। তোমার 10 জন আছে টোটাল, 10 জন হলো টোটাল মানুষ, এর মধ্যে 4 জন হচ্ছে মহিলা, 4 জন মহিলা, তাহলে 6 জন কি থাকে, পুরুষ। 6 জন হচ্ছে তাহলে পুরুষ থাকবে, 6 জন হচ্ছে পুরুষ। এই এটা ধরো দেওয়া, আগে এগুলো আলাদা করে ফেলবে, নাহলে ঝামেলা হয়। ওই যে বর্ণ শব্দ গঠনে যেমন কোন বর্ণ কয়বার আছে সেটা লাগতো, এখানে এই কাজটা করবে, নাহলে হবে কি মাথায় আসবে 10 আর 4 14, না মহিলা সহ 10 জন, এই জন্য বুঝে বুঝে করতে হবে। ওকে, তুমি 5 জনের কমিটি গঠন করবা, যেখানে অন্তত একজন মহিলা থাকতেই হবে, একজন মহিলা অন্তত থাকতেই হবে। তাহলে বলো কতভাবে একজন মহিলা থাকতে পারে? 1 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। কত ঝামেলা না বের করাটা। তুমি একটা কাজ করতে পারো, তুমি করতে পারো কি, কাজ করি মহিলা নাই এটা বের করি,
মোট কতভাবে যায় এটা বের করি। বিয়োগ করে দিলে তো হয়ে গেছে যে মহিলা যেগুলো নাই ওগুলো বাদ পড়ে গেছে। আমার কথাটা বুঝছো? আমি আগে মোট উপায় বের করতেছি যে মোট কত উপায়ে তুমি বের করতে পারো, মোট কত উপায়ে এই 5 জনকে বাছাই করতে পারো। তোমার মানুষ কয়জন? 10 জন। তখন তো মোটটা বের করতেছে, তাহলে 10 জন থেকে 5 জন 10C5। আমি যদি একটু ক্যালকুলেট করি এটা আসবে 252। 252 মোট, যে কোনো শর্ত নেই, আমি পুরুষ মহিলা কোনো ভাবলামই না, সবাইকে নিয়ে যদি বাছাই করি এত উপায় বাছাই করতে পারি। এবার চলো মহিলা বাদ দিয়ে বাছাই করি। মহিলা বাদে, মহিলা বাদে, এই মহিলা বাদে যদি করি, আমার তো মহিলা বাদ, আমার আছে 6 জন পুরুষ, 6 জন পুরুষ থেকে আমি 5 জন নিব। করা যাবে কি 6C5 এত উপায়। এটা দেখবা 6C1 এর সমান, মানে মনে হয় 6 করতেছি, দাঁড়াও 6C5, হ্যাঁ শুধু 6 চলে আসছে। তাহলে বলো আমাদের যেটা চাইছে জাস্ট বিয়োগ করে দিলে হবে না, আমাদের একজন মহিলা থাকতেই হবে। তাহলে যেখানে মহিলা নাই সেটা একদম বাদ দিয়ে দিব মোট থেকে। তাহলে ন্যূনতম একজন মহিলা সহ, ন্যূনতম একজন মহিলা সহ চলে আসবে জাস্ট 252 মাইনাস হচ্ছে 6, এটা করলে 246। বলো বুঝতে পারলা কিনা? বিন্যাসে যেমন এরকম আমরা বাদ দিয়ে দিয়ে অনেক কিছু বের করতে পারতাম, এখানেও কিন্তু করতে পারতেছি। ক্লিয়ার? চলো সামনের দিকে মুভ অন করি। এখানে বলা হয়েছে প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন পুরুষ এবং কমপক্ষে একজন মহিলা, মানে এখন একজন পুরুষ থাকতে হবে, না হয় একজন মহিলা থাকতে হবে। তোমার পুরুষ আছে টোটাল 6 জন, মহিলা আছে 4 জন। বেসিক্যালি আগের ম্যাথটাই কিন্তু দেখো আগের মতোই 6 জন আর 4 জন ওইটাই দেওয়া। ওকে, আবার আগের মতো আমরা 5 জনকে নিয়ে কমিটি গঠন করব। তাইলে দেখো তোমার পুরুষ আছে 6 জন, মহিলা 4 জন, তাহলে কোনোভাবে কি পসিবল যে পুরুষকে বাদ দিয়ে তুমি বাছাই করবে? পসিবল না। কিন্তু পুরুষকে বাদ দেওয়া মানে কি? সব হলো মহিলা নেওয়া। মহিলা 4 জন নিলে তো 4টা ফিল আপ হবে, 5টা ঘর ফিল আপ হবে না। সো পুরুষ একজন যে থাকবে এটা ওরা বলুক আর না বলুক অটোমেটিক হয়ে গেছে, প্রথম কথা এটা গেল। দেন মহিলা একজন থাকতেই হবে, এটা আগের মতো করে আমরা বের করি। ওই যে একটা হলো মোট উপায়, দেন আরেকটা হচ্ছে কি যেটা মহিলা বাদে, তো টোটাল মহিলা একজন থাকতে হবে, এরকম উপায় পেয়ে যাবো আমরা। তাহলে কি বলো মোট, একটা হলো টোটালটা বের করতেছি, এই যে টোটাল কি হবে 10 জন আছে, 10 জন থেকে 5 জন নিলেই হইলো এই। আর এটা হলো মহিলা বাদে, অ্যাকচুয়ালি আগের ম্যাথ আর এই ম্যাথ কিন্তু সেম, ভাষাগুলো আলাদা। মহিলা বাদে কি হবে? মহিলা নাই, ওই 4 জন বাদ, 6টার মধ্যে থেকে 5টা এই। দেন জাস্ট দুটা বিয়োগ করে দাও, এই যে বিয়োগ করে দাও, তাইলেই দেখবো তোমার একজন মহিলা একজন পুরুষ সহ যেটা সেটাই চলে আসবে। একজন মহিলা একজন পুরুষ, একজন পুরুষ মিনিমাম, এটা এমনিই চলে আসবে কারণ পুরুষ বাদ দেওয়া পসিবল না। একটু লিখে দিই, ন্যূনতম একজন মহিলা একজন পুরুষ সহ এই আগের মতো 246। দেখো ভাষা আলাদা, বাট ক্যালকুলেশন বা ম্যাথ হুবহু একই চলে আসছে। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। কি বলা? 17টা ব্যঞ্জন বর্ণ আর 5টা স্বরবর্ণ থেকে তুমি 3টা নিবা ব্যঞ্জন বর্ণ, 2টা নিবা স্বরবর্ণ, কতভাবে শব্দ গঠন করতে পারো? খুবই স্বাভাবিক, তুমি বলতে পারো যে ভাইয়া শব্দ গঠন তো আমার বিন্যাস। হ্যাঁ বিন্যাস, বাট এখানে আগে তুমি নিচ্ছ, নিয়ে আগে বাছাই করো, তারপরে সাজাও, তারপরে সাজাও, বুঝতেছো? আগে আমি করবো কি দেখো, 17টা আমার ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ বাছাই করব, নিলাম। 5টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ বাছাই করব, নিলাম। এবার আমার বর্ণ কয়টা হয়েছে? 3 আর 2 5টা না? এই 5টাকে এখন আমি মন মতো বিন্যাসিত করতে পারি, এবং এরা কিন্তু ভিন্ন ভিন্ন, কিছু বলা নাই মানে ভিন্ন ভিন্ন। এদেরকে আমি আবার বিন্যাস করতে পারি বা সাজাইতে পারি 5 ফ্যাক্টোরিয়াল উপায়। মনে আছে আমরা শিখছিলাম যে বিন্যাস কিন্তু হয় আগে বাছাই দেন সাজানো, এটা এরকম ভেঙে ভেঙে করা লাগতেছে। এটা তুমি চাইলে একবারে করতে পারতাম, ট্রাই করো, একবারে কিন্তু করতে পারবা। ঠিক আছে, দেখো পরেরটায় যাচ্ছি। কি বলা? কেমব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টা বর্ণ নিয়ে বিভিন্ন শব্দ গঠন করা হলে কোনগুলোতে সবগুলা স্বরবর্ণ একত্রে থাকবে। এখন এটাও কিন্তু শব্দ গঠন, বাট ওই যে আগে সমাবেশ করতে হবে তারপর বিন্যাস করতে পারবে। তাহলে আগে সমাবেশ করি, চলো দেখি কি বলা আছে। স্বরবর্ণগুলো আগে খুঁজে বের করি। এই যে এ, তারপরে এই যে আই, এই যে ই। তাহলে এ আই ই এগুলো হলো স্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণ কি আছে? সি এম বি আর ডি জি। কয়টা? 1 2 3 4 5 6, আর এদিকে 3টা। বলছে স্বরবর্ণগুলো স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, স্বরবর্ণগুলো অলওয়েজ থাকবে। মানে তুমি তো 5টা বর্ণ নিবা, সব নিবা না, বাট সেই 5টাতে স্বরবর্ণ থাকতেই হবে। মানে স্বরবর্ণ যে 3টা, সেই 3টা থাকবেই। 3টা থেকে 3টা বাছাই করো, 3C3 উপায় গেল। দেন আর অবশিষ্ট জায়গা কয়টা? 2টা না? ব্যঞ্জনবর্ণ দেখো আছে কয়টা? 6টা। 6টা থেকে বাকি 2টাকে বাছাই করো।
তো জাস্ট করবো কি 6টা থেকে 2টাকে বাছাই। দেন তোমার বর্ণ কয়টা হয়েছে? 5টা বর্ণ, ওদেরকে যেহেতু সাজাইতে হবে শব্দ গঠন, তাই বিন্যাসের জন্য আবার 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। এই হলো বাছাই এবং বিন্যাস সহ মোট শব্দ সংখ্যা। কেন কিছু দিয়ে ভাগ করা লাগলো না? সব শব্দ কিন্তু এক জাতীয়, সরি সব শব্দ হলো আলাদা জাতীয়, এক জাতীয় না, কোনো কিছু রিপিট নেই। বুঝলাম। তুমি কিন্তু এটা চাইলেও সরাসরি বিন্যাস দিয়ে করতে পারত না, সরাসরি বিন্যাস দিয়ে করতে পারতাম। বুঝছো? বিন্যাস দিয়ে কখন করতে পারতাম? যদি আমি বলতাম এখান থেকে 5টা বর্ণ নাও, তুমি বলে দিতা হ্যাঁ ভাইয়া এখানে টোটাল 9টা আছে, 9টা থেকে 5টা হবে 9p5। কি হবে? 9p5। কিন্তু এই যে শর্ত দিছি সবসময় সর্বর্ণ নিতে হবে, এগুলা বিন্যাস দিয়ে সরাসরি পারবা না। বিন্যাস দিয়ে কখন পারতাম? আমরা কিন্তু করে আসছি শর্ত পূরণ। কখন পারতাম? যদি সবগুলা বর্ণ নিতাম, এটা আগের ক্লাসেও বলছি আজকেও বলতেছি, সবগুলা বর্ণ নিতাম, 9টার মধ্যে 9টাই নিতাম, তখন আর সমাবেশ লাগতো না। বাট এখন 9টার মধ্যে তুমি 5টা নিচ্ছ, তাই আগে তোমার সিলেক্ট করতে হবে, বাছাই করতে হবে, তারপর তুমি সাজাইতে পারবা। বুঝছো? শব্দ গঠন মানে বিন্যাস, বাট আগে সমাবেশ করে দেন বিন্যাস। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। কনসেপ্টগুলো এখন থেকে স্ট্রং করতে হবে। আজকের ক্লাসে আমাদের ফাইনাল ম্যাথ দেখো কি বলা। 7টা ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ আছে, 3টা ভিন্ন ভিন্ন স্বরবর্ণ আছে, 2টা ব্যঞ্জনবর্ণ নিব আর একটা স্বরবর্ণ নিব। কি বলা দেখো? 2টা ব্যঞ্জনবর্ণ আর একটা স্বরবর্ণ নিতে হবে, কিন্তু এমনভাবে শব্দ গঠন করতে হবে যাতে স্বরবর্ণটা হলো মাঝখানে থাকে। মানে এই যে দেখো তোমার 3টা প্লেস, যার মধ্যে মাঝখানে তোমার স্বরবর্ণ বসাইতে হবে। মাঝখানে স্বরবর্ণ মানে এ, ই, অপশন কয়টা আছে বলো? 3টা না? এ, ই, আই, ধরো এইভাবে চিন্তা করলাম, এই 3জনের একজন বসবে। তাহলে সিলেক্ট করো, তোমার একটা ঘর আছে 3টা, 3টা থেকে একটা ঘরে সিলেক্ট করতে পারো তুমি 3C1 উপায়। গেল 3টা উপায়। ইনটু, এবার বলো বাকি 2 ঘরে কি হবে? বাকি 2 ঘরে কি হবে? তোমার ব্যঞ্জনবর্ণ বসবে বাকি 2 ঘরে। ব্যঞ্জনবর্ণ আছে 7টা, তো 7টাকে তুমি বাছাই করতে পারো 7C2, এই উপায়। দেন শব্দ গঠন মানে বিন্যাস করতে হবে। বাট বলছে স্বরবর্ণটা মাঝখানেই থাকবে, মানে এই ঘর ফিক্সড, ওরা ফিক্সড করে দিছে। তুমি বিন্যাস করতে পারবে 2 ঘরের মধ্যে, 2 ঘরের মধ্যে করতে পারবে মানে কি 2 ফ্যাক্টোরিয়াল না? এটার সাথে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হয়ে যাবে। বুঝতে কি পেরেছো? আই গেস বুঝতে পেরেছো। বাট মজার বিষয় হচ্ছে এই ম্যাথটা বিন্যাস দিয়ে সরাসরি করা যেত। কিরকম দেখো, তোমার এই এক ঘরে সর্বর্ণ ফিক্স, তুমি এক ঘরে ফিল আপ করতে পারো 3p1 উপায়, কারণ একটা ঘরে তো আর সাজানোর কিছু নেই, ও তো ওখানে ফিক্সড হয়ে আছে। 3p1 মানেই ওই সেই 3টা উপায়, 3c1 মানেও সেই 3টা উপায়, ঘুরে ফিরে একই কথা। এবং তুমি বাকি 2 ঘরে 2টা সর্বর্ণ নিবা, 7টা থেকে 2টা, 7টাকে 2টা একবারে বিন্যাস করে দাও। তোমার এই যে 7c2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানেই কিন্তু 7p2। এটা সরাসরি বিন্যাস দিয়েও করা যাইতো, আমি সমাবেশ দিয়েও দেখাইলাম। বাট আগেরটা কিন্তু সরাসরি বিন্যাস দিয়ে করা যাইতো না। তুমি ভাইবা দেখো, কোনোভাবেই করতে পারবে না, কারণ আগে তোমার স্বরবর্ণ বাছাই করতে হবে সবগুলা নিয়ে, সরি স্বরবর্ণ সব নিতে হবে, ব্যঞ্জনবর্ণ বাছাই করতে হবে, তারপর সাজাতে পারবা। বুঝতেছো? কোনো শর্ত না থাকতো তখন করা যেত। তো এই চিন্তা শক্তিগুলো ডেভেলপ করো। ম্যাথ কয় টাইপের করলাম, কোনটা কোন টাইপের ম্যাথ, এগুলো মনে রেখে লাভ হবে না, চিন্তা শক্তিগুলো ডেভেলপ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমরা অনেক দূর আগে গেছি চ্যাপ্টারটাতে। নেক্সট দিন আরও সমাবেশের ডিপে আমাদের যেতে হবে, এবং তোমরা বোঝার কথা যত সমাবেশের ডিপে ঢুকবা তত বিন্যাসের জিনিসও আসতে থাকবে, আরও তোমার কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। তাহলে আসসালামু আলাইকুম।